নাসির স্যার আসতেছে নাকি? সাইদুল স্যার, এই নাসির স্যারের মতো লাগতেছে নি? সুন্দর হাসি, এত আসবে এগুনি? তাই তো দেখতে আসি। স্যার প্লিজ যান একটু সামনে। সাইদুল স্যার কই আছেন? একটু আয়েন, আমরা একটু আসসালামু আলাইকুম। যাই, কথা কই। কেমন আছেন সবাই? সাইদুল স্যার আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা কেমন আছি? সবাই একটু দ্রুত লেহালুয়া কি জানো, পাঞ্জা চাক্কা ধুম ধারাক্কা পাঞ্জা চাক্কা লে হালুয়া। আচ্ছা, সবাই মেহেরবানি করে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, কারণ আজকে আপনাদের জন্য, বিশেষ করে যাদের টার্গেট 46 বিসিএস এবং হচ্ছে যাদের টার্গেট সামনের প্রাইমারি ইভেন নিবন্ধন পরীক্ষা, এছাড়াও বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা সহ ইউনিভার্সিটি পরীক্ষা, নার্সিং পরীক্ষা, মেডিকেল পরীক্ষা সহ সব পরীক্ষা থেকে আসলে এটা গুরুত্বপূর্ণ টপিক ভাষাধ্বনিও বর্ণ। স্যার বললেন যে এখান থেকে অ্যারাউন্ড প্রতি বছরই 2টা 3টা 4টা পর্যন্ত এই প্রশ্ন বছর থাকে। 5টি প্রশ্ন আসছে এখান থেকে। পাঁচটা? 5টা প্রশ্ন ধরছে। কিন্তু স্যার আপনি যদি আজকে পুরো টপিকটা শেষ করতে না পারেন, পরের ক্লাসে কিন্তু নিতে হবে, এই প্রতিশ্রুতিও দিতে হবে। এই টপিকটা কঠিন এবং মানে আচ্ছা। কঠিন সহজ মাঝামাঝি আর কি। যাই হোক, শুধুমাত্র বাংলা না, আমরা হচ্ছে ম্যাথ, ইংলিশ, সায়েন্স, কম্পিউটার সব ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। একটা স্লো বা একটা ধারাবাহিকতা অনুসরণ করেই আমরা হচ্ছে ক্লাস শুরু করব। সো আজকে শুরু হয়ে গেল যেহেতু মিশন, এই মিশন কিন্তু আমাদের চলমান থাকবে এই ইনশাআল্লাহ। সবার করে শেয়ার করে একটু ডান লিখি, স্যার কথা বলতে ঠিক আছে? থাকুন, শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি। আচ্ছা, আমরা তো ক্লাস শুরু করে নেই, যেহেতু ক্লাস শুরু করে নেই সেহেতু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সবাই একটু শেয়ার করি ততক্ষণে। আর ক্লাস শুরু হলে তো আর শেয়ার করার কথা বলবো না আমরা, কারণ আমাদের মিশন কিন্তু 1K শেয়ার ডান হলেই কিন্তু আমাদের ক্লাস চলমান থাকবে বা আমাদের ক্লাসগুলো কিন্তু চলবে ভাই, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বুঝতে হবে। সবাই একটু শেয়ার করে দিন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখি। 1K শেয়ার কি হইছে? না, এখনো তো ইন্নালিল্লাহ, 1000 শেয়ারের শেয়ার সংখ্যা হয়নি আমরা এখনো। ঠিকঠাক দেখতেছি না, খুবই কম শেয়ার। ইন্নালিল্লাহ, 185টা শেয়ার। লাইভে আছেন প্রায় 500-র উপরে ভাই বোন, আর আমার 500 জন ভাই বোন। তো আমরা সবাই 2টা করে শেয়ার করলে কিন্তু 1000 শেয়ার হয়ে যাবে, আর 2টা শেয়ার করতে সর্বোচ্চ 2 সেকেন্ড লাগে, ক্লিক করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার স্যার করুন। কি নতুন টি-শার্ট লাইছেন? এটাও ফলোবেন, ফলো করেছেন? চিন্তা করা যায়। কত কিছু ফলো করবে তাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, প্যারা নাই, চিল। আচ্ছা, শেয়ার করেন একটু দয়া করে, আপনারা সবাই একটু শেয়ার করলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। আমরা শুরু করবো না, নাসির স্যার শুরু করবে, কারণ টপিক আজকে নাসির স্যারের। 500 হয়ে গেলে 483 হয়ে গেছে কিন্তু অলরেডি। ভাষাধ্বনি ও বর্ণের উপর স্যার ক্লাস নেবেন আজকে, এবং খুবই অ্যামেজিং একটা টপিক। আর স্যার হচ্ছে অনেক দক্ষতার সাথেই ক্লাস নেবেন, আপনারা জানেন হয়তোবা স্যারের ক্লাসের আগে করেছেন, যারা করেছেন তারা হয়তোবা বাংলা, ঠিক আছে? সো এই হচ্ছে একটা ব্যাপার আর কি। যাই হোক, সো সবাই আমরা একটু শেয়ার করে দিব, শেয়ার করে ডান লিখবো, তাইলে হচ্ছে আমরা একেবারে ম্যারাথন ক্লাস শুরু করব, ঠিক আছে? জব মেডিসিন মানে অন্য কিছু, সবাই অনেক ডেডিকেটেড, মাশাআল্লাহ। সবাই একটু শেয়ার করেন, আর কে কোথা থেকে জয়েন করছেন আজকে ক্লাসটা আমাদের দেখছেন একটু কমেন্ট করে জানান। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের নামটা যদি বলি আপনাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আর আপনাদের 18টা শেয়ার শুনতে করে ভালো দিয়েছে মাশাআল্লাহ স্যার, রিদিদা 18 হ্যাঁ, শেয়ার করে দিয়েছে, অনেক যে ধন্যবাদ। স্যার আমার নামটা বলেছে, এটা কিন্তু আচ্ছা। অনেক ভালো লাগে আসলে। যাই হোক, আমাদের ইসরাত ইভা আছেন আমাদের সাথে, এবং হামিদ আছেন আমাদের সাথে, এবার আছে মাহমুদ আক্তার আছে, আজিবা হাসান আছেন আমাদের সাথে, দীপিকা রায় আছেন আমাদের সাথে, আলামিন হোসেন আছেন আমাদের সাথে। সে আমাকে বলছে নাকি অনেক কিউট। আচ্ছা, কিউটের দিব্যা। কল্পনা আক্তার আছেন আমাদের সাথে, গোপালগঞ্জ থেকে আয়েশা খানম আছেন আমাদের সাথে আছেন। তাই সবাই একটু শেয়ার করেন। এই সবাই শেয়ার করে আমাদের ডান লিখি। সুনামগঞ্জ থেকে আছেন কিন্তু, ঠিক আছে? বাংলাদেশের শোভন আছেন আমাদের বাগেরহাটের আছে নাকি? মোরগাছ উপজেলা থেকে আছেন আমাদের সাথে। ওয়াও, দেখছেন দ্রুত কিন্তু 609 জন কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, ক্লাস কিন্তু শুরু করি। আসল কথা, আজকে যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিকের উপর আমি কিন্তু অনেক বেসিক ক্লাস কিন্তু আমি নিয়েছি এর আগে। এই বেসিক থেকে দেখেন, এবার বিশেষ পরীক্ষার সিলেবাস ততটা কিন্তু ফলো করে না। দেখেন, একটা টপিক শুধু ভাষা ধ্বনি বর্ণ, একটা লেকচার থেকে কিভাবে 45তম বিশেষ পরীক্ষায় একদম 5টা প্রশ্ন ধরছে এখান থেকে, চিন্তা করা যায়। এবং এমন 5টা প্রশ্ন ধরছে, অর্থাৎ কনফিউশন। আপনি যদি বাজারে গাইড বই মুখস্থ করেন কোনো লাভ নাই, ঠিক আছে? দেখছেন তো গাইড বই থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে। এবার বাংলা কি কঠিন হয়? আপনি বেসিক শিখবেন, বেসিক যদি পারেন
আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু ইনশাল্লাহ পারবেন। মানুষ স্যার কিছু বলেন না কেন? আচ্ছা আমি কিতা কমু একটু ওয়াজ শোনাই দেন না, আমগো স্টুডেন্টরা একটু ই করেন। আবে স্যার আপনি কথা বলেন না কে? জি আবে বলবেন লাগে কিছু কথা কইবেন না ও, আপনি? আচ্ছা আমি তো একটা কথাই বলি, কারণ আমরা আসলে অনেক ডেডিকেটেডলি ক্লাসগুলো নিই এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা হয়তো এটা খেয়াল করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, যে আমরা যেগুলো পড়াই আসলে অনেক দিনের অভিজ্ঞতা, তো আল্লাহর রহমতে সেগুলো থেকে কমন আসে। এই ঢাকা যাত্রাবাড়ি থেকে ক্লাস করতেছে। তাই না? অনেকেই আসে। শোনেন আমরা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি এবং শনি রাখরায় অফলাইন শুরু করছি আলহামদুলিল্লাহ, এবং আপনারা খুব শীঘ্রই খুব ধামাক্কা ভাবে সবকিছু বুঝতে পারবেন। অফলাইনে আমরা সেমিনার রুম নিচ্ছি যেখানে ক্যাপাসিটি আছে, লাইব্রেরির ব্যবস্থা করছি, অল ওভার অল সাপোর্টিং। জুনের 1 তারিখ থেকে একদম হ্যাঁ। ক্লাস অফলাইনে করতে পারবেন, একদম অফলাইন, অফলাইন অনলাইন দুই লাইন, লাইব্রেরি সুবিধা সব ওই যে পাবেন। লাইন একটা নাই, এখন লাইন হয়ে গেছে দুইটা, অফলাইন অনলাইন দুই লাইন, ঠিক আছে? মানে অফলাইন প্লাস অনলাইন। মনে করেন আপনি অফলাইনে ক্লাস করতে পারেন নাই, অনলাইনে ক্লাসটা পোষায় নিতে পারবেন। আবার যদি আপনি অফলাইনে ক্লাস করতে চান অফলাইনেও ক্লাস করতে পারবেন, মানে দুইটা সুযোগই আমাদের থাকবে ইনশাআল্লাহ। জব মেডিসিন মানেই যে অন্য কিছু, এটার প্রমাণ আমরা সামনে একটার পর একটা মিশন শুরু করতেছি। এছাড়াও বিসিএস এর জন্য আমরা সব লেকচার শিট, মানে এ টু জেড যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের লেকচার শিট অলরেডি হচ্ছে আমাদের প্রায় শেষ হওয়ার কাছাকাছি আর কি। যাই হোক আমরা কাজ করতেছি, কারণ হচ্ছে আপডেট করতে হবে লেকচার শিট গুলোকে, আমরা আপডেট করতেছি। 46 এর লেকচার শিট আমাদের এ টু জেড একেবারে প্রপারলি সবকিছু রেডি হচ্ছে। আর হাইলাইটস তো আমরা 18তম নিবন্ধনের জন্য অলরেডি রেডি আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই হয়তোবা কলেজের ভাই বোনদের হাতে চলে যাবে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যারা আমাদের হচ্ছে 10তম প্রাইমারির ব্যাচে ভর্তি হয়েছেন, প্রাইমারির হাইলাইটস খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। সো প্যারা নাইসিল। আচ্ছা আমার কলেজের ভাই বোনেরা আপনারা এই 1000 শেয়ার কিন্তু এখনো হয় নাই, সবাই দুইটা করে শেয়ার করলে 731 জন 1462টা শেয়ার হয়ে যাবে। আচ্ছা 46 ব্যাচ নিয়ে আমরা হচ্ছে কথা বলবো শেষের দিকে, থাকেন কোনো সমস্যা নেই, ক্লাস করেন। আমরা হচ্ছে আগে আমাদের কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে আমরা বিশ্বাসী। পুরো বাংলাদেশে মনে হয় আমরাই একমাত্র ব্যতিক্রম যারা 3 জন একসাথে থাকি, একসাথেই ঘুমাই, একসাথেই প্ল্যান করি এবং একসাথেই চেষ্টা করি যে কিভাবে মানে আপনাদের সাথে অতপ্রতভাবে জড়িত থাকা যায় এবং আপনাদের মাথার মধ্যে সবকিছু সুন্দর করে গুছাই দেওয়া যায়। যেমন আমরা কি সিদ্ধান্ত নিয়েছি যে 10তম প্রাইমারি ব্যাচের একটা ক্লাস হচ্ছে, তারপরে দিন পরীক্ষার আয়োজন, বা আজকে একটা টপিক যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে দিন পরীক্ষা, একটা টপিক শেষ হয়ে গেলে পরীক্ষা, টপিক শেষ হয়ে গেলে পরীক্ষা। কেন? কারণ পরীক্ষার মাধ্যমে আপনি যখন আপনার নিজেকে যাচাই করতে পারবেন, এর থেকে বড় অপরচুনিটি আর অন্য কিছু হতে পারে না। কারণ আমরা সবসময় ব্যতিক্রমী। আমার কথা হচ্ছে ওই যে মডেল টেস্ট, কোন টপিক দিলাম, কোন টপিক পড়াইলাম, আরে ভাই যেটা পড়ছি সেটার উপর আগে যাচাই করি আমি কতটুকু পড়ছি। যেমন ইনশাআল্লাহ আজকে যদি আমাদের ভাষা, ধ্বনি, বর্ণ এটা নাসির স্যার যদি মোটামুটি শেষ করে দেয়, আমরা আগামীকালকে একটা পাবলিকলি পরীক্ষা নিয়ে নেবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ ওকে, তার মানে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তার মানে শেষ পর্যন্ত ক্লাস করেন। জব মেডিসিনে এখনো যারা ফলো করেন নাই তারা একটু দয়া করে আমাদের হচ্ছে পেজে একটু ফলো করবেন বা পেজে একটু ফলো দিবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নাসির স্যারের ক্লাসটা এনজয় করেন। হ্যাঁ আবারও বলে যাচ্ছি 1K শেয়ারটা একটু ডান করে ফেলেন, 800 স্টুডেন্ট হয়ে গেছে, সবাই at least আচ্ছা একটা দুটা করে করলে আলহামদুলিল্লাহ কিন্তু হয়ে আমাদের যাবে। অনেক স্টুডেন্ট হয়ে গেছে। আমি আপনাদের কমেন্ট গুলো পড়বো, আর যখন এর আবার মাঝে মাঝে পড়বো, আমরা ক্লাস শুরু করি, কারণ অনেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে স্যার কখন ক্লাস শুরু করবেন, কখন ক্লাস শুরু করবেন। একটু কথা বলি যে দেখেন, আমি ভাষা, ধ্বনি, বর্ণের উপরে কিন্তু অনেক ক্লাস নিতাম, আপনাদের ফ্রি ক্লাস নিতাম এবং ফ্রি ক্লাসে বারবার বলতাম যে ভাষা, ধ্বনি, বর্ণটা একটা কঠিন টপিক এবং এটা 9ম 10ম শ্রেণীর নতুন বোর্ড বইটা ভালো করে যদি কারো পড়া থাকে তাহলে সে পারবে, ঠিক আছে? আর এই টপিকটা কিন্তু সম্পূর্ণ 9ম 10ম শ্রেণীর নতুন বোর্ড বই ফলো করা হয়েছে কিন্তু। আর আমি এবার বিশেষ পরীক্ষায় যে 5টা প্রশ্ন আসছে, এই 5টা প্রশ্ন নিয়েও কিন্তু আজকে একটু আলোচনা করবো। ওকে সাইদুল স্যার, জি স্যার, এটাই করেন, বোর্ডটা রেডি করেন। ক্রস দেন, নোট করে দেন ক্রস দেন, ক্রস। স্যার স্যার কোনো কিছু করা লাগবে না, এই যে এখানে ডিরেক্ট ক্লিক করবেন আপনি, ঠিক আছে? এই তো নোট করলে হয়ে যাবে। আচ্ছা এই আমার একটা ক্লাস হয়েছে, সাইদুল স্যারের একটা ক্লাস হয়েছে, নাসির স্যারের একটা ক্লাস হয়েছে। যারা 10তম নিবন্ধন ব্যাচে ভর্তি হয়ে সরি প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছে, হ্যাঁ। নিবন্ধন খালি করি, প্রাইমারি ব্যাচে যারা ভর্তি হয়েছেন বলেন তো ক্লাস কেমন লাগতেছে কলেজের ভাই বোনেরা? আমরা কি কলেজের ভিতরে সবকিছু ঢুকাই দিতে পারতাছি? আরে ভাই একটু বলেন না, কলেজের ভিতরে কি সবকিছু একটু জানান, হুঙ্কার জানান, দেন। একটু হুঙ্কার দেন, দেখি একটু কমেন্ট করেন। হুঙ্কার দেন, প্রাইমারি ব্যাচে ক্লাস আচ্ছা করতেছে। একটু হুঙ্কার দিতে হবে তো, হুঙ্কার না দিলে কি হবে বলেন? না হবে না, হুঙ্কার দিতে হবে। আচ্ছা যাই হোক, যাক 814 জন চলে এসেছে আমাদের লাইভে। টপিকটার নাম দেখেন ধ্বনি, বিস্তারিত পড়তে হবে কিন্তু। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বাংলা কখনোই
দেখতাম যে 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে অনেকে দেখি বাংলা সাজেশন দেয়, আবার দেখলাম বলে যে মাশাআল্লাহ এই সুন্দর নোটখানি যিনি তৈরি করেছেন আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন। এটা আবার দেখি অনেকে শেয়ার দিয়ে রাখছে, কিন্তু ভাই যে শেয়ার দিয়ে রাখছে ভাষাধ্বনি বর্ণ চ্যাপ্টারটা একটা প্রশ্ন কি কমান করছে? এই ভাষাধ্বনি চ্যাপ্টারে আমি দেখলাম যে শেয়ার দিয়ে রাখছে, লেখা আছে যে এখান থেকে আলহামদুলিল্লাহ 1টা নম্বর কমন পাবেন, এবং লেখা থাকে একদম শেয়ারও দিয়ে রাখছেন। আসলে এগুলা করা যাবে না, বুঝছেন? ওইগুলা পড়ে লাভ নাই। বেসিক যদি না জানেন তাহলে কখনো বিসিএস এর বাংলা হবে না। এর আগের বিসিএস এর বাংলায় কঠিন আসছে, আর আমিও বই লেখি, বাজার অন্যরাও বই লেখে, আর বই থেকে কখনোই বাংলা আপনি কখনোই 35টা কমন পাবেন না। গত বিসিএস দেখা গেছে 20টা 22টা, কারো বই থেকে 25টা কমন পড়েছে। এবার সর্বোচ্চ কমন পড়েছে 26টা প্রশ্ন কমন পড়ছে বাংলা। এছাড়া কারো বই থেকে কারো বই 20টা 22টা, অনেকে দেখছে 2টা বই মিলিয়ে তারপর সলভ দিয়ে বলে যে আমার বই থেকে 26টা। যাই হোক, আমরা বেসিকটা আলোচনা করি। ধ্বনিটা কি আসলে? মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। মুখ নিঃসৃত, আমি যে মুখ দিয়ে কথা বলতেছি, এই মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। অর্থপূর্ণ হতে হবে, কিন্তু অর্থপূর্ণ না হলে কিন্তু হবে না। এখন মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজগুলোকে বলা হয় ধ্বনি। এই ধ্বনিগুলো কি চোখে দেখা যায়? দেখতে পাচ্ছেন কি? আমি যে এই ধ্বনিগুলো উচ্চারণ করতেছি, চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু কান দিয়ে কিন্তু শুনতে পাচ্ছেন যে নাসির স্যার কিছু একটা বলতেছে, কান দিয়ে শুনতে পাচ্ছেন। তার মানে ধ্বনিটা হলো অ্যাবস্ট্রাক্ট। ধ্বনিটা কি? অ্যাবস্ট্রাক্ট। দেখেন, এই ভাষাধ্বনি বর্ণ চ্যাপ্টারটা পড়ানোর সময় এই জিনিসটা আমি বলছি কিনা বলেন? এর আগে যারা আমার ভাষাধ্বনি বর্ণের ক্লাস করছেন এই কথাটা বলছি না? বলছি। এখন দেখেন, এবার বিসিএস পরীক্ষায় দেখেন 45তম বিসিএস পরীক্ষা এই প্রশ্নটাই আসছে। দেখেন, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? এবার বিসিএস পরীক্ষা আসছে, তার প্রথম লাইন থেকে দেখেন বিসিএস পরীক্ষা আসছে। ধ্বনি দৃশ্যমান। এই ধ্বনি কি দৃশ্যমান? কথা বলেন, ধ্বনি কি দৃশ্যমান? না। ধ্বনি কি চোখে দেখা যায়? না। আমি মুখে বললাম ক, খ, গ, ঘ, এগুলো কি চোখে দেখা যায়? দেখা যায় না। আর এই ধ্বনির লিখিত রূপটাকে বলা হয় কি? বর্ণ। তা দেখেন, একটা প্রশ্ন আবার 35তম বিসিএস আসলো। গুড। এরপর দেখেন, আচ্ছা আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়ার আসলে সময় যে অনেকেই লিখতেছেন, কমেন্টগুলো আমি পড়বো। আচ্ছা যাই হোক, আমি একটু হাতে নিয়েছি, কমেন্টগুলো মাঝে মাঝে পড়বো আপনাদের। তাহলে মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। এই পয়েন্টটা সবাই একটু লিখে রাখেন। কোন পরীক্ষা তো ধরে দিবে, কিন্তু বিশেষ পরীক্ষার মতো চাকরি পরীক্ষা ধরে দিবে যে ধ্বনির সংখ্যাটা ধরে দিতে পারে যে মুখ নিঃসৃত নস্কেনি এই বিসর্গ, কিন্তু মুখ নিঃসৃত অর্থপূর্ণ, মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয়, আওয়াজকে বলে কি? ধ্বনি বা সাউন্ড। ওকে, তাহলে মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। গুড। এখন দেখেন, একটা প্রশ্ন গেল, এরপরে প্রশ্ন দেখেন, আমরা জানি ধ্বনি হলো দুই প্রকার, একটা স্বরধ্বনি আর একটা কি? ব্যঞ্জন ধ্বনি। তো আমরা প্রথমে আমরা দেখি যে মোট ধ্বনি কয়টা আমাদের। আচ্ছা একটু বলেন তো, বাংলায় মোট ধ্বনি কয়টি? আমাদের বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা হলো 37টি। এটা হয়তো প্রাইমারি পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষায় ধরে দিবে। বাজারের অনেক গাইড বইয়ে বা অনেক শিক্ষকরা দেখেছি আমি, অনেক ইউটিউবে পড়ায় যে বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা 41টি। আসলে বলবো যে এটা 41 হবে না, এটা হবে 37টি। আজকে শিখে রাখুন, বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। ওকে, এখন দেখেন এর ভিতরে, এই 37টির ভিতরে দেখেন ধ্বনির ভিতরে, এর ভিতরে আছে স্বরধ্বনি। স্বরধ্বনি আছে আমাদের 60টি, আর ব্যঞ্জন ধ্বনি আছে আমাদের কয়টি? 30টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। ওকে, বাহ, অনেকে লিখতেছেন মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে, অনেকে সংখ্যাটাও লিখে দিচ্ছেন। গুড। আপনারা কমেন্ট করতে থাকেন, শেয়ার করতে থাকেন, অন্যদের দেখার সুযোগ করে দেন। আপনি যদি একটা শেয়ার করে দেখেন, আপনি যদি শেয়ার করেন অন্যরা, এতেও কিন্তু আপনার সব আছে, একটা সব আছে না? আছে। কিন্তু আপনি আপনার একটা বন্ধু দেখতে পাইলো, সে দেখে মনে এত একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেখতে পেলাম, নাসিসের একটা ক্লাস করতে পারলাম ফ্রি, এতেও কিন্তু সব আছে। আচ্ছা ভাই, কত ভাবে যে সব অর্জন করা যায়। এবং দেখেন, আপনি শেয়ার করতেছেন, আমার পক্ষ থেকে আপনি সব পাইতেছেন যে নাসিস আমাকে দোয়া করে দিছে, এই দোয়ার জন্য এবার যেন প্রিলিটা হয়ে যায়, আপনার যেন প্রাইভেট চাকরিটা হয়ে যায়। আরে ভাই শোনেন, আপনি একটা শেয়ার করার মাধ্যমে আর যে 10 জন দেখতেছে না, ওই 10 জন যখন একটা ইউনিক জিনিস শিখবে, তখন কিন্তু আপনার জন্য মন থেকে দোয়া করবে, আর আপনার জবটা হয়ে যাবে। আরে ভাই, মন থেকে দোয়া চান না? নাসির স্যারের অভিশাপ চান?
স্যার যদিও কাউকে অভিশাপ দেয় না, আমি কাউকে So, অভিশাপ খবরদার যারা এখনো শেয়ার করেন নাই দয়া করে শেয়ার করেন। 1K শেয়ার ডান হয়নি, 1K শেয়ার হলে আমরা শেয়ারের কথা একবারও বলবো না। আমাদের যে কলেজের ভাই বোনেরা যারা রেগুলার ক্লাস করেন তারা শেয়ার করলে তো আমাদের এতক্ষণে 1K হয়ে যায়। 1K একটু শেয়ার করে আমরা ডান করে ফেলি, হ্যাঁ, কারণ আমাদের ক্লাস কিন্তু এখন চলতেই থাকবে, চলবে 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 চলবে। আকর্ষণ থাকবে শেষে, শুধু দেখবেন যে ধ্বনি আর বর্ণ এর আগে যা ক্লাস করছেন আর আজকে কি ক্লাস হয় একটু দেখতে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন আজকে। ওকে, খাবার আছে কিন্তু শেষে বিরিয়ানি প্যাকেট হবে কিন্তু। ওকে, আচ্ছা দেখেন, এখন দেখেন স্বরধ্বনি 60টি, ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টি। এই স্বরধ্বনির আরেক নাম মৌলিক স্বরধ্বনি। এই স্বরধ্বনির আরেক নাম কি? মৌলিক স্বরধ্বনি। এটা অনেকে আমরা মনে করি যে না স্বরধ্বনি মনে হয় 11টি আর মৌলিক স্বরধ্বনি মনে হয় 60টি, তা না। এই স্বরধ্বনি আরেকটা মৌলিক স্বরধ্বনি, এই টোটাল 60টি, আর ব্যঞ্জনধ্বনি হলো 30টি। আচ্ছা, এবার আমরা এই স্বরধ্বনি নিয়ে একটু আলোচনা করি। ওকে, তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে স্যার এই ধ্বনি 37টি, তাহলে বর্ণ কয়টি? আমরা জানি মোট বর্ণ কিন্তু 50টি। মোট বর্ণ কয়টা? তা আমাদের ধ্বনি লিখিত রূপকে বলে কি? বর্ণ। এটা এক জায়গায় যদি লিখে রাখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখেন, আমরা একটা বর্ণটাও লিখে রাখি। আমাদের যদি বলে বর্ণ, আচ্ছা বাংলা ভাষায় মোট বর্ণ আছে কয়টি? আমাদের বাংলা ভাষায় মোট বর্ণ আছে কিন্তু 50টি। কয়টি? 50টি। তার ভিতরে স্বরবর্ণ, তার ভিতরে আমাদের জানি স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি? আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ হলো 39টি। এটা মোটামুটি আমরা সবাই জানি। ওকে, তাহলে আমাদের যদি বলে বাংলা ধ্বনি কয়টি? 37টি। আর যদি বলে মোট বর্ণ কয়টি? 50টি। এখন প্রশ্ন যে স্যার এই স্বরবর্ণ 11টি কিন্তু স্বরধ্বনি কয়টি? 60টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। এরপর একটা কথা আসি, যদি বলে বাংলা বর্ণমালা কয়টি? এটা এখানে শিখে রাখি, বাংলা বর্ণমালা। তা আমরা জানি বাংলা বর্ণমালা একটি। আমাদের বাংলা বর্ণমালা আছে কয়টি? একটি। দেখেন, বাংলা বর্ণমালা একটি, অর্থাৎ পৃথিবীর যে কোনো ভাষারই বর্ণমালা থাকে একটি। কয়টি? একটি। হিন্দি বর্ণমালা একটি, আরবি বর্ণমালা একটি, ফার্সি বর্ণমালা একটি, উর্দু বর্ণমালা একটি, অর্থাৎ পৃথিবীর যে কোনো ভাষারই বর্ণমালা হলো একটি একটি একটি। অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষার বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। অর্থাৎ আমাদের যে টোটাল বর্ণের সমষ্টি কয়টা? 50টি। অর্থাৎ এই টোটাল বর্ণের সমষ্টিটাকেই বলা হয় বর্ণমালা। একটি নির্দিষ্ট ভাষার বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা, বর্ণমালা, বর্ণমালা। ক্লিয়ার? তাহলে আমাদের বর্ণমালা কয়টি? একটি। ইংরেজিদের বর্ণমালা কয়টি? একটি। হিন্দি ভাষাভাষীদের বর্ণমালা কয়টি? একটি। অর্থাৎ পৃথিবীর যে কোনো ভাষারই বর্ণমালা হলো একটি একটি একটি। আর এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। ক্লিয়ার? গুড। এবার আমরা একটু দেখি স্বরধ্বনি। একটু খেয়াল করেন, স্বরধ্বনি এর আরেক নাম মৌলিক স্বরধ্বনি। ভালো করে বুঝবেন, এগুলো কিন্তু খুবই কঠিন একটা চ্যাপ্টার। মৌলিক স্বরধ্বনি যারা বাজারে গাইড বইগুলো পড়ছেন আর ভাষা জ্ঞান অর্জন করছেন তারা কিন্তু এবার বিশেষ পরীক্ষায় বাংলায় মারাত্মক ধরা খেয়েছেন। মারাত্মক ধরাটা কিন্তু তারা খেয়েছেন। অর্থাৎ বড় ভাই অমুক তমুক কত কোর্স যে করছেন রে ভাই, কিন্তু কয়টা প্রশ্ন কমন পাইছেন বাংলায় বলেন? কিন্তু আমি নাসির স্যার, আমার মনে হয় যে এই যে বাংলাদেশের ভিতরে যেদিন পরীক্ষা হইলো 19 তারিখ, সবার আগে সবার আগে সব দিছি কিন্তু আমি, ইনশাআল্লাহ বাংলা কিন্তু আমি সব দিয়েছি। ঠিক আছে, কিন্তু অনেকে তো আমাদেরটাই কপি পেস্ট করে সব দিয়েছে, তো সব কিন্তু আমরাই কিন্তু দ্রুত আসছিলাম। তো যাই দেখেন, বাংলা ইনশাল্লাহ করেন। যারা আমার আগে ক্লাসগুলো করছেন তারা জানেন আসলে যে আমি যা পড়াই কমন পড়ে না, না পড়ে যতই প্রশ্ন কঠিন আসুক এর রিলেটেডই কিন্তু আসবে ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের জন্য দোয়া রইল। সামনে যে পরীক্ষাগুলো আপনাদের হাতে আছে এখন, যারা এবার একটু পরীক্ষা খারাপ করেছেন, আর আমি আবার বলে দিচ্ছি যে আপনি কখনোই ভাই এই 110-এর নিচে পাইলে কখনো রিটেন পড়া পড়েন না। ঠিক আছে, 110 থেকে 15 বা 15 থেকে 20 যাদের আছে তারা রিটেন পরীক্ষাটা করেন, রিটেনের জন্য একটু প্রস্তুতি নেন। চিন্তা করেন 110-এর নিচে কখনো পিএসসি নামবে না। যদি আমরা মুখরোচক আপনাদের কথা বলি না কেন, এটা হলো আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। ওকে, আপনারা যাদের হাতে প্রাইমারি পরীক্ষা আছে সামনে, প্রাইমারির জন্য ভালো করে পড়েন। এনএসআই যারা দিবেন এনএসআই পড়েন। আমরা শীঘ্রই আপনাদের সামনে হাজির হব প্রতিদিন এনএসআই নিয়োগ পরীক্ষাগুলো সলভ করার জন্য। অর্থাৎ 2004 সাল থেকে 2020 সাল পর্যন্ত, যত 2021-22 সাল পর্যন্ত যত এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসছে এগুলো আমরা সলভ দিব আপনাদেরকে। প্রতিদিন ক্লাস সলভগুলো দিব আসলে আপনাদের, তাহলে অনেক উপকার হবে আপনাদের তাহলে। আচ্ছা, তাহলে দেখেন মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি আমরা সবাই জানি 60টি। এখন দেখেন বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন, যদি পরীক্ষা বলে যে মৌলিক স্বরধ্বনির ধারণা প্রদান করেন কে, কেউ বলতে পারেন যে মৌলিক স্বরধ্বনির ধারণা দেন কে? এই মৌলিক, এগুলোকে বলে বিশেষ প্রশ্ন। মৌলিক স্বরধ্বনির প্রথম বিশ্বের কোন ভাষা বিজ্ঞানী মৌলিক স্বরধ্বনির ধারণা দেন?
অর্থাৎ মৌলিক সমাধানী সম্পর্কে বিশ্বের প্রথম কোন ভাষাবিজ্ঞানী এই ধারণাটা দেন, এগুলোকে বলে বিশেষ পরীক্ষার প্রশ্ন। প্রাইমারি পরীক্ষায় এরকম একটা কনফিউশন প্রশ্ন দিয়ে দেয়। এই ধরনের প্রশ্নগুলো বাজারে গাইড বই কিন্তু লেখা নেই। ঠিক আছে, তাহলে বলেন তো বাংলা মৌলিক স্বরধ্বনির অর্থাৎ মৌলিক স্বরধ্বনির ধারণা দেন কে? বলেন কোন ভাষাবিজ্ঞানী প্রথম মৌলিক স্বরধ্বনির ধারণা দেন? একটু কমেন্টে জানান। ও বাবারে শেফালি আক্তার, অসংখ্য ধন্যবাদ শেফালি আক্তার। উফ রে, তুমি মেয়ে, নালে ছেলে হলে কইতাম আসো বুকে আসো, যেহেতু তুমি মেয়ে এই জন্য তোমারে কইলাম না, কারণ এই প্রশ্নটা কিন্তু রিয়েলি অনেক কঠিন। সাধু স্যার হুজুর মানুষ মাইন্ড করেন না আসলে, ঠিক আছে রিয়েলি, কারণ এই প্রশ্নটা সবাই পারবে না। এই প্রশ্নটা রিয়েলি অনেক কঠিন। হ্যাঁ আমি রিয়েলি খুশি হয়েছি। দেখেন সবাই বলে আব্দুল হাই আব্দুল হাই, আসলে দেখেন না আব্দুল হাই না, এটার বিশেষ পরীক্ষা প্রশ্ন যে মৌলিক স্বরধ্বনির ধারণা ড্যানিয়েল জোন্স। লোকটার নাম কি? ড্যানিয়েল জোন্স। আবার লজেস লিখে রাখেন না, ড্যানিয়েল কি জোন্স। ইনি কিন্তু প্রথম মৌলিক স্বরধ্বনির ধারণা প্রদান করেন। দেখেন এইটাকে বলে বিশেষ পরীক্ষার প্রশ্ন। তার কি অনেকে কয় ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই না, এটার কে? ড্যানিয়েল জোন্স। প্রশ্নটা লিখে রাখেন, প্রাইমারি বা কোনো একটা পরীক্ষায় ধরে দেবে গ্যাসান কইরা, তখন নাসির স্যারের কথা মনে করবেন। গুড। ড্যানিয়েল সুবর্ণা সুমি বলছে ড্যানিয়েল জোন্স। গুড, চমৎকার একটা প্রশ্ন কিন্তু আপনাদের উত্তরটা দিয়ে দিলাম। মৌলিক স্বরধ্বনির ধারণা দেন কে প্রথম? ড্যানিয়েল জোন্স। এরপরের প্রশ্ন দেখেন, এখন আমরা শিখবো যে মৌলিক স্বরধ্বনি যে সাতটা আছে বা স্বরধ্বনি সাতটা আছে। দেখেন অ, আ, ই, উ, এ, ও, আরেকটি কি এ। দেখছেন এই সাতটিকে বলা হয় স্বরধ্বনি। এর ভিতরে দেখেন মূল স্বরধ্বনি কিন্তু 6টা। মূল স্বরধ্বনি কয়টা আমাদের? 6টা। এইটাকেই বলে বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। কি প্রশ্ন? দেখেন পরীক্ষার প্রশ্ন কিন্তু 2টা, যে বাংলা স্বরধ্বনি কয়টি? 7টি। আর যদি বলে যে বাংলা মূল স্বরধ্বনি কয়টি, তা আমাদের বাংলা দেখো বাংলা মূল স্বরধ্বনি। আজকে ক্লাসটা যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, দেখেন আমি নাসির স্যার যাদের এবার ইউসিসি থেকে আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে না, যারা আমার ক্লাস করেছেন আমি কিন্তু পড়াইছি। দেখেন কাহিনী বানান বারবার আপনাদের শিখাইছি, কাহিনী বানান কিন্তু ক ইউনিটে ঠিকই আসছে। এবং আমি উষা বানান ঠিক শিখাইছি, উষা বানান যে রস্যকার দিয়ে হবে আমি শিখাইছি। দেখেন বি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা উষা বানান আসছে, আসছে কিনা বলো? আসছে। আমি কিন্তু দেখেন কাহিনী বানানটা বাজারে সব বইয়ে দ্বিতীয়কার দেওয়া, এভাবে দেওয়া বাজারে বইয়ে কাহিনী, এই কাহিনী বানান কিন্তু ভুল। এটা আমি নাসির স্যার আমি ক্লাসে শিখাইছি যে কাহিনী বানান কিন্তু রস্বইকার রস্বইকার রস্বইকার। অথচ অনেক টিচার দেখছি কাহিনী বানান দীর্ঘ শিখায়, এমনকি আমার নামে বেলেন দিছে আমি নাকি ভুল পড়াই। আমি নাসির স্যার নাকি ভুল পড়াই, এমনও ব্লেম দিছে অনেকে, কিন্তু আমি নাসির স্যার তো ভুল পড়াই। আরে ভাই নাসির স্যার একদিনে তৈরি হয় না, নাসির স্যার ঢাকা ইউনিভার্সিটির প্রোডাক্ট। এবং আমি কিন্তু এই লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এবং এই ভাষাধ্বনি বর্ণের উপরে আমি পড়াশোনা করেছি। ইনশাল্লাহ আপনাদের ভুল তথ্য দেই নাই। যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছে এই কাহিনী বানানটা আসছে, অনেক স্টুডেন্ট ফোন করে যায় স্যার আপনার কাহিনী তো আইসে গেছে, মানে স্যার আপনার কাহিনী বানানটা আইসে গেছে, দিয়ে দিছি গোল। যারা কোয়ালিটি পরীক্ষা দিচ্ছেন দেখেন কাহিনী বানানো হলে সব রস্বইকার। যেদিন আপনাদের খুব শীঘ্রই বানানটির উপর একটা চমৎকার ক্লাস নেব। দেখেন উষা বানানটা আমি বারবার বলেছি যে বাজারে গাইড বইতে উষা বানান সব এভাবে লেখে, দেখেন, অথচ উষা বানানটা হবে রস্য মূর্ধন্য। এই বানানটাই প্রথমে আমি বানানটির ক্লাস আপনাদের শিখিয়েছি। ইনশাল্লাহ দেখেন এই বানানটাই চলে আসছে। আল্লাহর রহমতে আপনারা পড়বেন, যা বলবো পড়বেন, ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, চাকরি একটা হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের দেখেন বাংলা মূল স্বরধ্বনি কয়টি? বাংলা মূল স্বরধ্বনি কিন্তু আমাদের 6টি। আর যদি বলে স্বরধ্বনি তাহলে 7টি। তার মূল হলো আমাদের এই 6টি অ, আ, ই, উ, এ। তাহলে স্যার এই বাটাকে, এই এ ধ্বনিটাকে, এটা ইংরেজিতে আমরা লিখি এভাবে এ, ইংরেজিতে এ ধ্বনিটা কিন্তু এভাবে লাগে, এই যে এ। তাই এই ইংরেজি ভাষা থেকে বাংলায় এ ধ্বনি চালু করেন কে? দেখি কে পারেন, এটা উত্তরটা দেখে কে পারে। বাংলায় এই যে এ ধ্বনি, এ, বাংলায় এ ধ্বনি চালু করেন কে? বাংলায় এ ধ্বনি চালু করেন কে? বলেন তো এই প্রশ্নের উত্তরটা কি হবে? বাংলায় এ ধ্বনি চালু করেন কে? মাশাআল্লাহ আমাদের অন কেও হয়ে গেছে। ইনশাআল্লাহ সবাই ক্লাস করবেন। আর শেষে যারা জয়েন করেছেন মাশাআল্লাহ আপনারা একটু রিকোয়েস্ট দেন, আপনারা একটু যারা আমাকে ভালোবাসেন, এই সব মেডিসিনকে যারা ভালোবাসেন একটু শেয়ার দিবেন। 1.1 কে একটু ধন্যবাদ জানান সবাই। অবশ্যই ধন্যবাদ। আচ্ছা যারা শেয়ার করেছেন দেখেন অনেক শেয়ার করেছেন, সবাইকে অনেকে হচ্ছে রিঅ্যাকশন ইউজ করেন স্যার প্লিজ একটু রিঅ্যাকশন স্কয়ার
গুড। আমাদের দেখেন মরিয়ম আক্তার লিখছেন মোহাম্মদ আব্দুল হাই, এবং জামাল হোসেন লিখছেন আব্দুল হাই, লিজা আব্দুল হাই। আচ্ছা, সবাই বলেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। এই প্রশ্নটা আপনারা জানেন, কারণ এটা আমি কিন্তু করিয়েছি মাঝে মাঝে। ওকে, অসংখ্য ধন্যবাদ, সবাই পারছেন। এটা উত্তরটা হবে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল কি হাই। সবচেয়ে একটা মজার কথা শিখাই, সেটা একটা মজার ব্যাপার হলো যে আজকে আমি আর মোহাম্মদ স্যার নীলক্ষেত গেছিলাম। আমরা নীলক্ষেত কিছু ব্যানার পোস্টারে কাজ করতে গেছিলাম। আর নীলক্ষেত দেখি কি একজন ডক্টর, খুব ভালো মানুষ, উনি মেবি কুষ্টিয়া চেম্বার, গাইনি ডক্টর, মহিলা, অবশ্যই মহিলা। তাই গাইনি ডক্টর, সে একটা জিনিস লেখাচ্ছে, অর্থাৎ সে ডাক্তার বানানটা এভাবে লিখছে, দেখেন ডাক্তার মাহফুজা, দেখেন ডাক্তার মাহফুজা খানম, এভাবে সে কম্পিউটারে লেখাচ্ছে, তার মানে একটা বায়োডাটা লেখাচ্ছে। তার ডাক্তার বানটা এভাবে লিখছে। তা আমি পাশে বসে বসে হাসতেছি। আমি কি সে এত বড় একটা একজন ভালো মানের ডাক্তার এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু, ঠিক আছে। তো এখন আমি মনে করলাম যে ডাক্তার তো ভালোই, মানে আমার যে প্রবলেম সে তার এই মহিলারে বলতে পারি না, মহিলা ডক্টর, ঠিক আছে। আমি বললাম যে আপনি ডাক্তার? বললো জি হ্যাঁ। আমি বললাম আপনি কোথায় বসেন? তা আমি আসলে রোগী দেখতে যাই, কুষ্টিয়া যাই। আমি দেখেন আপনার এখানে অনেকগুলো বানান ভুল। কি করেন আপনি? আপনি আপনার ডাক্তার বানানই তো ভুল। এই যে ডাক্তার বানাইছে, এই ডাক্তার বানানই তো ভুল। এই বানানটা দেখলেই তো মানুষ রোগী দেখতে আসবেন আপনার কাছে। হ্যাঁ, আমার দিকে তাকাইছে, মাশাআল্লাহ চেহারা কিন্তু জোশ ছিল ডক্টর ম্যাডাম। আর ডাক্তারদের চেহারা এমনি সুন্দর থাকে, সত্য কথা, ডাক্তারদের চেহারা এমনি সুন্দর থাকে, মেয়েদের ডাক্তার। ওরে ভাই, একদিন আমি কোন মেডিকেলে জানি গেছিলাম, নাস্তা করছে ওই দলিদিয়া পাটুরিয়া, ওখানে একটা প্রাইভেট শিখদের মেডিকেল না জানি কি একটা আছে। ওরে ভাই, অনেক সুন্দর প্রাইভেট মেডিকেল। নাস্তা করতে গেছিলাম, তো ওদের ওখানে নাস্তা করতে গেলাম, আল্লাহ সব সুন্দরী মাইয়াগুলো দেখে ওই জায়গায়। ডাক্তার গুলোর প্রতি এমনি আমার একটু ক্রাশ আছে। যাই হোক, এখন আমি বললাম আপু আপনার চেহারা অনেক সুন্দর, কিন্তু রুগী আসবে না কেন? আপনার ডাক্তার বানানটাই ভুল। হ্যাঁ ভাই, কি করেন কি করেন? এবার আমার বলে আপনি কি করেন, সব পরিচয় দিলাম। তারপর বলে যে একটু ঠিক করে দেন বানানগুলা। আমি বললাম দেখেন, ওই ডাক্তার হলে আপনার কাছে রুগী আসবে না, কোন শব্দ যদি আপনি ডাক্তার, এটা ড দিয়ে একটা ফোঁটা মারবেন, ডট চিহ্ন দিবেন, অর্থাৎ আপনার নাম হলো ডাক্তার, এটা হলো ডাক্তার আপনার ডিজিগনেশন। এটা যদি শর্টকাটে লিখতে হয়, দরকার ডা দিয়ে একটা। আবার দেখেন, যদি হয় মোহাম্মদ, এই ছেলেদের নামের আগে মোহাম্মদ থাকে, এটা ম দিয়া একটা ডট চিহ্ন দিয়ে দিবেন। ওকে, তার ডক্টর কিন্তু বলছে যে আমার বলে কি আপনি অনেক ভালো একটা উপকার করলেন, আপনার কাছে পাইলাম, বানানগুলো সংশোধন করলাম। আগে সমস্যা নাই, এবার সমস্যা না, আপনি আমার নাম্বারটা রাখতে পারেন, প্রয়োজনে মানে রুগী টুগি ব্যাপার ক্ষেত্রে থাকে। আগে আমার সমস্যা, আমি গাইনি রুগী না, আমার খাজা লাগতো, আমি তো গাইনি রুগী হাসে, আপনি তো অনেক ফানি। কি কথা এইসব কথা আমাদের ডাক্তারের সাথে বলা যায়, বুঝছেন? এবারে দেখেন, যাই হোক, এবারে আমরা দেখি তাহলে বাংলা ভাষায় মূল স্বরধ্বনি 6টা আর মূল স্বরধ্বনি 9 কয়টি। প্রশ্ন কিন্তু ঘুরাতে পারে যে বাংলা মূল স্বরধ্বনি 9 কয়টি, কতভাবে প্রশ্ন ঘুরাতে পারে। দেখেন, বাংলা মূল স্বরধ্বনি 9 কয়টি বলেন তো? দেখেন প্রশ্ন কতভাবে ঘুরাতে পারে। বাংলা মূল স্বরধ্বনি 9 কয়টি বলেন তো, বলেন তো, বলেন তো। একটি। উত্তর হবে কয়টি? একটি। সেটা হলো আমাদের এটা কিন্তু আমাদের মূল স্বরধ্বনি নয়। তাহলে বাংলা মূল স্বরধ্বনি নয়, এইগুলো হলো কনফিউশন প্রশ্ন, এগুলো বাজারে গাইড বই পাইতেন না, এইগুলা পড়তে হবে। তো বাংলা মূল স্বরধ্বনি 9 কয়টি? একটি। এই প্রশ্নগুলো করে কোথা থেকে জানেন? বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ 2 খণ্ডে প্রকাশিত, আর একটা বই আছে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা ব্যাকরণ। এই বইগুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলো ধরে, আপনাদের কঠিন কঠিন প্রশ্নগুলো ধরে। ওকে, যাই হোক, এবার একটু দেখে আমরা, তাহলে দেখেন অনুনাসিক স্বরধ্বনি কয়টি? চমৎকার একটা প্রশ্ন, যে কোনো দেখেন যে কোনো পরীক্ষা ধরে দিতে পারে যে বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি বলেন তো। বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? বেবিরা একটু দ্রুত বলেন, বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? বলেন বলেন বলেন, বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? কে পারেন কে পারেন? দেখি আমার প্রাণ প্রিয়, একদম আমার মমিনুল স্যারের মতো কলিজার, যাই হোক আমার কলিজার যারা আছেন একটু বলেন তো, বলেন বাংলা অনুনাসিক স্বরধ্বনি কয়টি বলেন। আমার যারা স্টুডেন্ট আছে বলেন, আমি জানি আপনার পারভেজ কিন্তু বলে দিয়েছে স্যার আই এম স্টুডেন্ট 7 ওকে পারভেজ। আমার প্রতি অনেকে কিন্তু অনেক কথা কয়, নাসির স্যার শুধু মেয়েদের কমেন্ট পড়ে, ছেলেদের কমেন্ট পড়ে না। আসলে এটা কি কথা? আমার চোখের সামনে পড়ে মাই, আমি কি কম কম আমার চোখের সামনে যখনই মোবাইলের দিকে তাকাই দেখি মেয়েদের কমেন্ট চলে আসে, দেখেন ছেলেদের কমেন্ট। এই যে আব্দুর রহিমের কমেন্টটা বললাম, দেখেন এই যে রহিম পড়ছে, আমাদের নজরুল ইসলাম পড়ছেন আমার সামনে, ফখরুদ্দিন ফারুক পড়ছেন আমার সামনে, দেখেন আরিফুর রহমান পড়ছেন, গোলাম মোর্শেদ খান পড়ছেন,
দেখছেন 1K শেয়ার হয় নাই। 1K শেয়ার এখন হয় নাই, 1K শেয়ার হয় নাই, এত কঠিন টপিকে ক্লাস ক্লাস করতেছে নিচ্ছি। 1.2K স্টুডেন্ট, 1200 স্টুডেন্ট ক্লাস করতেছে। আমাদের অনুনাসিক স্বরধ্বনি 60 স্যার এইটা আবার কি? অনুনাসিক স্বরধ্বনি 60 আবার কি একটু দেখেন। অনুনাসিক স্বরধ্বনি অ, আ, ই, উ, এ, ও, এ। এগুলোর উপরে শুধু একটু চন্দ্রবিন্দু দিয়ে দেন। কি দিবেন? চন্দ্রবিন্দু। এগুলোর উপরে চন্দ্রবিন্দু দিলেই এটা অনুনাসিক হয়ে যায়। অনুনাসিক মানেটা কি? অর্থাৎ নাসিকের মতো। অনুনাসিক মানে কি? নাসিকের মতো। তাহলে বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? 60। এগুলোকে বলে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। এগুলাই হলো প্রাইমারি পরীক্ষার প্রশ্ন, এবং যে কোনো জবনিক পরীক্ষায় এই কঠিন গুলো যখনই আসবে আপনি পারবেন। এগুলো কখনো আপনি ওই যে কানা যিনি এই নোট খাতাটি ভাষাধ্বনি বর্ণের উপর করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন ওর ভিতরে কতগুলো তথ্য ভুল দেখবেন। এই যে অনুনাসিক স্বরধ্বনি দেখবেন এর ভিতরে ভুল দেয়া আছে, দেখা আছে 5টা, দেখা আছে 3টা। মনে রাখবেন অনুনাসিক স্বরধ্বনি কয়টা? 7টা। ওকে স্যার, মন ভালো হয়ে গেছে। গুড। মন ভালো করার মেডিসিন কিন্তু আমার কাছে আছে। এরপরে এমন একটা কোর্স চালু করুন না। শুনেন, অনেকে কিন্তু অনেকে আমার কাছে কয় স্যার আমার বয়ফ্রেন্ড চলে গেছে, স্যার আমার গার্লফ্রেন্ড চলে গেছে। ঠিক আছে, ওই দিন আমার এক স্টুডেন্ট, নাম বলবো না, কুষ্টিয়া ইউনিভার্সিটির লয়াল স্টুডেন্ট, সে বলে কি স্যার অনেকদিন যাবত তারে ভালোবাসছে, সে আমার কথা দিচ্ছে বিয়ে করবে, কিন্তু স্যার সে না অন্য মেয়েকে বিয়ে করছে, এখন আমি ডিপ্রেশনে আছি। আর আমি ডিপ্রেশন, তোমাদের কি করতে পারি? স্যার আপনি একটা কিছু বলেন, আপনি তো অনেক কথাই বলেন, কি কেমনে আমার মনটা ভালো হবে? তো এই মন ভালো করার পরে আমাদের প্রেম কোর্স করাবো। ঠিক আছে, বাংলাদেশে প্রথম চালু করবো প্রেম কোর্স। ঠিক আছে, মানুষ স্যার এসব প্রেম বুঝে না, আমি কিন্তু শুরু করবো প্রেম কোর্স। ঠিক না, কোর্স ফি ভাই আমাদের তো জবের একটা মেডিসিন আছে, মেডিসিন খাওয়াই দিলে তো সে জব পাবে, আর এমনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই চলে আইবো। দূর মিয়া, পুরাতন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে আসবো আবার। মেডিসিন খাইলে হয়ে যাবো। ওকে, আচ্ছা দেখেন, এরপর দেখেন অর্ধ স্বরধ্বনি। আমাদের দেখেন অর্ধ স্বরধ্বনি আছে কয়টি? চমৎকার একটা প্রশ্ন। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে কয়টি? আমাদের বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে 4টি। অর্ধ স্বরধ্বনি 4টি কি কি দেখেন? রস্য এ, রস্য এ ও, অর্থাৎ ই উ এ ও, ই উ এ ও, এই 4টিকে বলা হয় কি? অর্ধ স্বরধ্বনি। ইংরেজিতে বলে সেমি ভায়েল। তো আমাদের সেমি ভায়েল কয়টি? 4টি। ই উ এ ও। অর্ধ স্বরধ্বনি আছে আমার বাংলা ভাষায় কয়টি? 4টি। মনে থাকে জানো? ই উ এ ও। লিখেছেন এগুলা? গুড। রিয়াস মাহমুদুল আমার গ্রামের বাড়ি থেকে, বরিশালের মির্জাগঞ্জ, মানে আমার গ্রামের বাড়ি কিন্তু মির্জাগঞ্জ, পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় কিন্তু আমার গ্রামের বাড়ি, আমার জন্মস্থান। যাক, জন্মস্থান থেকে একজনকে পাওয়া গেল, অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন, তো অর্ধ স্বরধ্বনি আমাদের কয়টি? 4টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। এরপরে দেখেন বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি আছে কয়টি? দেখেন আমাদের সংবৃত স্বরধ্বনি, বাংলা ভাষায় আমাদের সংবৃত স্বরধ্বনি আছে 2টি। কয়টি? একটা রস্যই আর একটা কি? রস্য। এই দুটো হলো সংবৃত স্বরধ্বনি। আর বিবৃত স্বরধ্বনি আছে আমাদের, বিবৃত স্বরধ্বনি আছে একটি, সেটা হলো স্বরে আ। সেটা কি বিশেষ পরীক্ষা কিন্তু আসছিল এর আগে এটা। তো দেখেন সংবৃত স্বরধ্বনি মানে কি? অর্থাৎ এই দুইটা স্বরধ্বনি উচ্চারণ করতে ঠোঁট তুলনামূলকভাবে একটু কম খোলা থাকে, এই জন্য এই দুইটা স্বরধ্বনিকে বলে সংবৃত স্বরধ্বনি। আর বিবৃত মানে কি? এই স্বরধ্বনিটা উচ্চারণ করতে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে। স্বরধ্বনির নাম কি? তাহলে এই যে দেখেন একেবারে ঠোঁট বেশি খুলে গেল, তাহলে এই একটা বিবৃত স্বরধ্বনি, একটা ঠোঁট টাস করে বেশি খুলে গেল, এই জন্য বিবৃত স্বরধ্বনি বাংলায় কয়টি? একটি, সেটার নাম কি? ওকে, যাক, সংবৃত স্বরধ্বনি হয়ে গেল। এবার কি? বিবৃত স্বরধ্বনি হয়ে গেল। এরপর আমরা শিখবো একটু, দেখেন এবার একটা জিনিস বিশেষ পরীক্ষা আসছিল, যে জিভের উচ্চতা অনুসারে একটা প্রশ্ন কিন্তু আসছিল। ঠিক আছে, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, এগুলো আসে না? এগুলো কিন্তু একটা আসে, এগুলো কিন্তু আসে যে স্যার এইটা খুবই কঠিন, এবার অনেকেই এটা পারেন না, এটা অনেক কঠিন একটা প্রশ্ন ছিল। তো এই কঠিন প্রশ্নটা কিভাবে সহজভাবে করা, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন স্যার নাসির স্যার আমার নামটা পড়ে না কেন। আসল কথা এত কমেন্ট পড়লে তাহলে আমরা ক্লাস করবো কখন? তাহলে ওই দেখি ওই একটা লাইভে ক্লাস থাকে, এক মহিলা আছে কি যেন জামা কাপড় বিক্রি করে, আবার বুড়ো একটা বেটা থাকে সাথে, ওটার জামাই। হ্যাঁ, এই দেখি খালি কমেন্ট পড়ে, এই তো 1 মিলিয়ন ভিউয়ার হয়ে যায়। সাথে সুন্দর মাইটা কিন্তু চেহারা সুন্দর, সাথে একটা বুড়িয়া বেটা রাখে, আর কি উল্টা পাল্টা আমি ঢুকের ভিতরে কমেন্ট পড়ার জন্য, যে কি আর ও মেয়ে খালি কি দুষ্ট কমেন্ট পড়ে।
ঠিক আছে, আচ্ছা যাই হোক, সবার কমেন্ট আমরা শিখবো। দেখেন এখান থেকে বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, আবার যে কোনো পরীক্ষা আসতে পারে। দেখেন একটা হলো জিভের উচ্চতা অনুসারে, আচ্ছা এখানে আমরা লিখি জিভের অবস্থান। এইটা অবশ্য আপনারা বুঝবেন না, সহজভাবে মনে রাখার জন্য একটু সিস্টেমটা দেখাই দিই। একটা জিভের অবস্থান, এটা দরকার নাই। একটা হলো রস্বই আর একটা হলো রস্যু, রস্বই রস্যই, একটা হলো এ আর একটা কি ও, আর একটা হলো আর একটা হলো অ, আর এটা হলো স্বরে আ। এটা কি স্বরে আ, একটু খেয়াল করেন। এটা হলো একটা মনে করেন একটা জিহ্বা। যাই হোক, আমাদের বিস্তারিত পড়া দরকার, আমরা চাকরি পরীক্ষায় পারলেই হইব। আপনাদের এত ধনী জিহ্বা বাইর করে শেখানোর কোনো দরকার নাই, আপনি পরীক্ষা পারলেই হইল। এর ভিতর দেখেন, অর্থাৎ জিভের উচ্চতা অনুসারে, এটা এই অংশটা হলো জিভের উচ্চতা। এটা কি জিভের উচ্চতা, অর্থাৎ জিভের উচ্চতা, জিভের উচ্চতা অনুসারে। তাই এটা হলো কি উচ্চ, এটা কি উচ্চ, উচ্চ, এটা হলো উচ্চ মধ্য, এটা হলো কি উচ্চ মধ্য, এটাকে বলে উচ্চ মধ্য, আর এটাকে বলে নিম্ন মধ্য, নিম্ন মধ্য, দেখছেন? আর এটাকে বলে একদম নিম্নে অবস্থান করতেছে, এটাকে বলে নিম্ন, নিম্ন, এটাকে বলে নিম্ন। এখান থেকে এবার বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছে। আর এখানে দেখেন, এটা হলো জিভের ঠোঁটের উন্মুক্তি, অর্থাৎ ঠোঁট কতটুকু খোলা থাকে, এটা হলো ঠোঁটের উন্মুক্তি, অর্থাৎ আপনি ঠোঁট কতটুকু খোলা থাকবে সেটাই পাশে। আর এটা হলো জিভের উচ্চতা অনুসারে, আর এটা হলো জিভের অবস্থান, এটা হলো মাঝখানে আছে, আর সেটার উন্মুক্তি। তাহলে রস্বই রস্য এই দুইটাকে বলে সংবৃত স্বরধ্বনি, সংবৃত। ঠিক আছে, এরপর দেখো অর্ধ সংবৃত স্বরধ্বনি, এই দুইটা হলো অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। আর এই দুইটা হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর একটা হলো এটা হলো বিবৃত স্বরধ্বনি, এটাকে বলে বিবৃত স্বরধ্বনি, এটাকে বলে বিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। ওকে, এবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল কি, দেখেন উচ্চারণে, এবার 45তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল উচ্চারণের রীতি অনুযায়ী, উচ্চারণের রীতি অনুযায়ী, দেখেন উচ্চারণের রীতি অনুযায়ী এইটা বোঝাচ্ছে, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। অর্থাৎ এটা কিন্তু একটা জীব, জীবের এটা কিন্তু সামনের দিকে, ই ই ই কিন্তু এই জীবের ডগা সামনে দিয়ে উচ্চারিত হয়। তাই উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য, তো উচ্চ মধ্য কোনটা, এইটা চাইছে আপনাদের, কোনটা এটা চাইছে যে উচ্চ মধ্য, উচ্চ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। তা উচ্চ মধ্য এইটা কিন্তু সামনের, এইগুলো সামনে, আর এটা হলো পশ্চাৎ, এটা হলো সম্মুখ। মানে এই অংশ, এই টোটাল এই সিরিয়ালে যা আছে এগুলো সবই কি, এগুলো হলো সম্মুখ। আর এই সিরিয়ালে যা আছে এগুলো সবই কি পশ্চাৎ, মানে একদম পিছনে, এটা হলো পশ্চাৎ, জীবের পিছনের অংশ। আর এটা হলো জীবের সামনের অংশ একদম। এটা মনে করেন একটা জিহ্বা, এই জিহ্বার সামনের অংশ এটা, আর জীবের পিছনের অংশ দিয়ে উচ্চারিত হয় এগুলো। তা জীবের সামনের অংশ দিয়ে উচ্চারিত হয় সবচেয়ে উচ্চ স্বরধ্বনি ই, এইটা ই, এটা সবচেয়ে জীবের উচ্চতা অনুসারে রস্বই। আবার দেখেন উচ্চ মধ্য, অর্থাৎ কত উচ্চতা এবং মাঝামাঝি অবস্থানে, সেটা হলো এ, তাহলে উত্তরটা হবে কিন্তু এ। তা পরীক্ষা এবার কিন্তু এই প্রশ্নই আসছে বিশেষ পরীক্ষায়, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। এই সিরিয়ালের সব সম্মুখ এবং এটা উচ্চ মধ্য, উত্তরটা হবে কিন্তু এটা। এবার এটা কিন্তু নিম্ন মধ্য স্বরধ্বনি, আর একদম নিম্ন অবস্থান করছে আ ধ্বনিটা, জীবন অবস্থানে আ কোথায়, একদম নিচে অবস্থান করে, আ ধ্বনিটা একদম নিচে অবস্থান করে। আর দেখেন ঠোঁটের পশ্চাৎ অংশ থেকে উচ্চারণ হয় কত, কোনগুলা, উ, উ, ও, অ, এটা পশ্চাৎ অংশ। আর এই আমাদের টোটাল যদি বলে যে বাংলার সংবৃত স্বরধ্বনি কয়টি, দুইটি, একটা রস্বই রস্যু, এই দুইটাকে বলে সংবৃত স্বরধ্বনি, কারণ ঠোঁট তুলনামূলক কম উচ্চারিত হয়। আর অর্ধ সংবৃত স্বরধ্বনি মানে মাঝামাঝি, অর্ধ সংবৃত স্বরধ্বনি দুইটি, একটা এ আর একটা ও। আর অর্ধ বিবৃত স্বরধ্বনি দুইটি, একটা হলো এ আর একটা অ। আর বিবৃত স্বরধ্বনি আমাদের কয়টি, একটি আ। দেখেন এর আগেও কিন্তু বিশেষ পরীক্ষাটা আসছে যে বাংলা ভাষায় কয়টি বিবৃত স্বরধ্বনি। সুতরাং এটা যদি কোনো বিশেষ পরীক্ষায় আসে বা অন্য কোনো প্রাইমারি বা নিবন্ধন বা ব্যাংক নিয়োগ পরীক্ষা আসে, এটা একটু খেয়াল রাখবেন যে এরকম মনে রাখবেন, রস্বই রস্যু এ ও এ অ এ, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, তা প্রথমটা মনে রাখবেন কি উচ্চ, এবার উচ্চ মধ্য, এবার নিম্ন মধ্য, এবার নিম্ন, এগুলো সামনে, আর এই পিছনে সব কি পিছনে বা পশ্চাৎ অংশ। ক্লিয়ার এটা?
আর জীবের অবস্থান হচ্ছে একদম মাঝখানে অবস্থান করে কিন্তু আটা একদম নিচে অবস্থান করে কোনটা আ। তো এখান থেকে দেখেন একটা নম্বর কিন্তু এবার বিশেষ পরীক্ষায় ধরেছে। ওকে, আচ্ছা আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা, কি অবস্থা? এবারে আপনাদের আর একটা একদম চমৎকার একটা জিনিস শিখাবো কিন্তু এবার আপনাদের চমৎকার একটা জিনিস শিখাবো। এটা কনফিউশন, দেখবেন বাজারে অনেক বইয়ে ভুল আছে, এই তথ্যটা একটা চমৎকার একটা তথ্য আপনাদের শিখাবো। ঠিক আছে, ওকে, মনোযোগ দিয়ে সবাই একটু ক্লাসটা করবেন। আজকে ক্লাসটা কিন্তু অনেক লেন্দি নিব আজকে, অর্থাৎ ভালো কিন্তু অনেক তথ্য দিব আপনাদের। আচ্ছা দেখেন, এরপরে আপনাদের দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কয়টি? খেয়াল করেন, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? বলেন তো বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? বলেন তো বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কয়টি? বলেন বলেন বলেন, কে পারবেন বলেন। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কয়টি? দ্রুত বলেন, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্ন যে কতবার আসছে আর বাজারের গাইড বই যে কতভাবে ভুল আছে, বলেন তো বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? আমার প্রাণ পৃষ্ঠরা বলে দ্বিস্বর ধ্বনি কয়টি বাংলা ভাষায়? দ্বিস্বর ধ্বনি, আল্লাহ রে। এই যে দেখেন, আমার যারা স্টুডেন্ট তারা ঠিকই পারছে, আর আমার ক্লাস যারা করেন নাই তারা কিন্তু পারবেন, এটা নিশ্চিত। দেখেন আমার স্টুডেন্ট সবাই বলছে যে আরিফুর রহমান, এই আমার ক্লাসটা আপনি আগে হয়তো করেননি, এই জন্য পারেন নাই। নো টেনশন। এই যে মানিক মিয়া, আপনি বলছেন দুইটা, আপনি আমার ক্লাসটা এর আগে করেননি। আরিফুর রহমান বারবার লিখতেছেন দুইটা, আসলে দুইটা না। আমার স্টুডেন্ট যারা আগে ক্লাস করছেন তারা ঠিকই জানে যে স্যার দ্বিস্বর ধ্বনি হলো 25টি। দ্বিস্বর ধ্বনি কয়টি? 25টি। আর অনেকে ভাবে দ্বি মানে দুই অনেকে মনে করে কি জানেন, দ্বি মানে দুই, অর্থাৎ দুইটা স্বরধ্বনি। ঠিকই আছে, দ্বি মানে দুই, বুঝাচ্ছি। দ্বিস্বর ধ্বনি মানে দুইটা স্বরধ্বনি। আমরা যখন দ্রুত কথা বলি তখন দুইটা স্বরধ্বনি একটা স্বরধ্বনিতে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে দ্বিস্বর ধ্বনি। আর এর আরেকটা নাম আছে যৌগিক স্বরধ্বনি। তার দ্বিস্বর ধ্বনির আরেক নাম কি? এই ব্যাটার আরেকটা নাম আছে, সেটা হলো যৌগিক স্বরধ্বনি। এর আরেকটা নাম যৌগিক স্বরধ্বনি। এটাকে শান্ত অক্ষর বলে, সন্ধিস্বর বলে, দ্বৈত স্বর বলে। তাই এটাও 25টি। কয়টা? 25টি। স্যার এগুলা কি একটু বুঝাইয়া দেন? এবার একটু বুঝাইয়া দিই। সেটা হলো দেখেন দ্বিস্বর ধ্বনিটা কি। দেখেন, আপনাকে কিছুদিন আগে আমাদের 2022 সালে একটা চাকরি নিয়োগ পরীক্ষা আসছিল, বিমান পরিবহন নিয়োগ পরীক্ষা, যে নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি ব্যবহৃত হয়েছে। দেখেন কিভাবে এগুলো বের করতে হয়, যে নিচের কোন শব্দ, যেমন দেখেন আমি বললাম লাউ, এই শব্দটাকে ভাঙেন লাউ, এর ভিতরে দ্বিস্বর ধ্বনি আছে। আপনি যেটা ভাঙেন, প্রথমে বলেন ল, এরপর আছে আ, এরপর আছে কি এই রস্যু লাউ। দেখেন দ্বিস্বর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার একটা চোরামি বুদ্ধি আছে। লাউ স্যার বলেন। লাউ বানাইছে মোরে বৈরাগী। আচ্ছা, আসুন স্যার। আচ্ছা, আমরা লাউ পরে খাবো। লাউ তো প্রতিদিনই খাইতে হবে, কারণ লাউ স্বাস্থ্যের জন্য ভালো, তাই না স্যার? আচ্ছা, লাউ যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা হচ্ছে ওই যে স্টুডেন্টদের স্বাস্থ্যের ভালোর জন্য আমরা হচ্ছে পিন পোস্ট করে দিয়েছি, দেখেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। অর্থাৎ আমরা পরবর্তী টাইমে যে ক্লাসগুলো দিব, ফ্রি ক্লাসগুলো আমাদের যে প্রতিদিন হবে, এই ক্লাসগুলো যাতে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিরেক্ট পেয়ে যায়, এই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওখানে আপনারা জয়েন করে ফেলেন। এছাড়াও আমাদের এবছরের টার্গেট হচ্ছে, এবছর তো আমরা অ্যারাউন্ড 15 থেকে 20,000 স্টুডেন্টদেরকে পেইড ভ্যাবু সার্ভিস দিব, বা ফ্রি ভাবে 1000 স্টুডেন্টকে আমরা ফ্রিতে সার্ভিস দেওয়ার প্ল্যান নিয়েছি। 1000 স্টুডেন্টদেরকে আমরা ফ্রি ক্লাসে, মানে এই ক্লাসের মধ্যে আমরা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, এরকম করে আমরা 1000 স্টুডেন্ট প্রতিটা ক্লাসের মধ্য থেকে 1000, মানে দেখা গেল আজকের ক্লাস থেকে 2 জন, পরের ক্লাস থেকে 5 জন, তারপরের ক্লাস থেকে 10 জন, এরকম করে আমরা হচ্ছে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী যারা আছেন, যারা আমাদের ক্লাস করে যারা নিজের মেধাটাকে যাচাই করতে যাচ্ছেন, এরকম স্টুডেন্টদেরকে আমরা 1000 স্টুডেন্টদের ফ্রি সার্ভিস দিব, অর্থাৎ ফ্রিতে কোর্স করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ আমি কি কন্যা কেন কথা বুঝতে ফ্রিতে পারছি? কোর্স করতে পারছেন, কেউ তার দিবে মানে কোনো আপনি কোচিং সেন্টার free দিবে ফ্রি ক্লাস করতেছেন, পাশাপাশি সেখান থেকে আবার আমাদের পেইড কোর্সও ফ্রি পেয়ে যাচ্ছেন। মানে এটা তো ফ্রি চলবেই, এই ফ্রি তো সবার জন্য উন্মুক্ত, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমরা পেইড ভাবেও আপনাদের এরকম আমরা টার্গেট রেখেছি এবার 1000 স্টুডেন্টদেরকে, কারণ আমাদের তো অ্যারাউন্ড প্রতি বছর পেইড বেসিক স্টুডেন্ট থাকে 12 থেকে 14,000 স্টুডেন্ট। তো 12-14,000 স্টুডেন্টের মধ্যে আমি যদি 1000 স্টুডেন্টদেরকে একটু স্যাক্রিফাইস করি, তাতে করে আমাদের বা আমাদের জব মেডিসিনের কোনো কিছু হবে না। কারণ আমরা হচ্ছে ভাই আমাদের মতো, আমরা আমাদের মেথডেই চলি। কথা কি বুঝাইতে পারছি? তো এই হচ্ছে আর কি ব্যাপার।
তবে যারা হচ্ছে এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই তারা দ্রুত একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ফেলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, হ্যাঁ পিন করে দিয়েছি, আচ্ছা, সবাই WhatsApp যুক্ত হয়ে যান। গ্রুপে যুক্ত হয়ে যান। এই যে পিন করে দিচ্ছি, হ্যাঁ এই একটু নিচের দিকে গেলেই দেখবেন, এই যে একটু নিচের দিকে গেলেই দেখবেন যে গ্রুপটা আছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা। হ্যাঁ হ্যাঁ ফ্রি ক্লাস শুধু নাসির স্যারের না, এরপর শুধু নাসির স্যারকে না, আপনি মামুনুল স্যারকেও পাবেন, আমাদের সাইদুল স্যারকে পাবেন কিন্তু সবাই আছি আমরা। ওনার সাইদুল স্যারের ক্লাস পাবেন কিন্তু সে আবার আমার কথা কিন্তু অনেক সময় মাইন্ড করে। সাইদুল স্যার আমার কথা মাইন্ড করে, আমি কিন্তু সাইদুল স্যারকে পাবেন, মানে সাইদুল স্যারের ক্লাস পাবেন কিন্তু, এটা বলছে কিন্তু। আমগো সাইদুল স্যার আপনাকে ইংলিশের ভয় চিরতরে দূর করব, এটা হেতি আমারে কানে কানে আচ্ছা লিংক আসেনি, লিংকটা একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপ, লিংকটা দিয়ে দেন। হ্যাঁ ওকে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, Friend, সবাই একটু জয়েন হয়ে যান। দিশার ধ্বনি আজকে শিখাই দেবো, জীবনে ভুলতেন না, বুঝছেন? দিশার ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আজকে বুঝাই দেবো, জীবনে ভুলবেন না। যত প্রশ্ন কঠিন আসুক, যত বিশেষ বলুক আর যাই বলুক, কঠিন ভুলবেন না। একটু দেখেন দিশার ধ্বনি বা যৌগিক স্বরধ্বনিটা কি আসলে। পাশাপাশি সুর আমি বুদ্ধি হলো পাশাপাশি পাশাপাশি দুটি স্বরধ্বনি, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি একই, পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকবে। এটা চলো আমি বুদ্ধি শিখাই দিলাম। আপনি যদি দেখেন কোন শব্দের মধ্যে পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকে, ওইটাই হবে কি? ওইটাই হবে দিশার ধ্বনি। ওইটাই হবে কি? দিশার ধ্বনি। যেমন দেখেন লাউ খাওয়া সুন্নাত, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খাইতেন, অর্থাৎ লাউ খাওয়া সুন্নাত। লাউ শব্দটা ভাইয়া ফেলান তো, একটু কাটেন তো, এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে ল, এরপর আছে কি আ। এই যে আকারের জন্য আপনারা আ নেবেন, মনে থাকে জানো, যেখানে আকার পাবেন ওর পরিবর্তে আ নেবেন, আ। এবার সরাসরি আছে রস্যু, তার যৌগিক স্বরধ্বনি বা দিশাধ্বনি চেনার উপায় বলছে কি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকবে। তাহলে দেখেন এই যে পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে, আছে লাউয়ের ভিতরে আছে। এবার আপনাদের একটা প্রশ্ন দেব, দেখি আপনারা বের করতে পারেন কিনা ওই শব্দের ভিতরে দিশাধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আছে কিনা। তাহলে বের করেন, নিচের কোন শব্দে দিশাধ্বনি আছে অথবা যৌগিক স্বরধ্বনি আছে, এই একটা প্রশ্ন। ক নম্বরে একটা নাম দিলাম রহিমা, খ নম্বরে একটা নাম দিলাম মাইশা, গ নম্বরে একটা নাম দিলাম মিম। বলেন তো এই তিনটা শব্দের ভিতরে বের করেন কোনটা হবে উত্তর। নিচে কোন শব্দে দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি আছে বের করেন, দ্রুত 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 বের করেন। নিচের কোন শব্দে দ্বিস্বরধ্বনি আছে ভাঙেন। বাহ, আপনি তো ভালো দেখেন, আরিফুর রহমান ভাই কিন্তু অনেক হয়ে গেছে। ভাই আপনি নিয়মিত ক্লাস করবেন আর আপনাদের বন্ধুদেরও বলবেন যে ভাই জব মেডিসিনে থাকো, জব মেডিসিনে থাকেন, নির্ভরযোগ্য তথ্য পাবেন। অর্থাৎ আপনি যত কনফিউশন প্রশ্ন থাকে আমাদের গ্রুপে আপনি পোস্ট করবেন, ইনশাল্লাহ জবাব পাবেন। বাংলা নিয়ে যত কঠিন প্রশ্ন আর ইনশাল্লাহ আপনারা জানাবেন ইনশাল্লাহ। আর আমার ক্লাসের কথা কইলাম, আমি আজকে তো বাংলা ক্লাস করবো, ঠিক আছে। বাকি সাবজেক্ট বিজ্ঞান হোক ম্যাথ, যত কঠিন যত প্রশ্ন আসুক, আপনারা যত জিকে প্রশ্ন আসুক যা আসুক আমাদেরকে আপনারা পাঠাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ। ও সাইদুল স্যার ইংরেজি বলি না, বলা আমার কথা সব কথা মাইন্ড করে সাইদুল স্যার। আচ্ছা শুনেন, এভরিথিং আপনি জব সলিউশন করতে গেছেন, যে কোনো ইংরেজি হোক ম্যাথ হোক, অর্থাৎ এভরিথিং অল সাবজেক্ট যেখানে আপনি কনফিউশন প্রশ্ন পাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে স্যার এটার উত্তর কি হবে, ইনশাল্লাহ আপনারা একদম কাঙ্ক্ষিত ব্যাখ্যা একটা উত্তর পেয়ে যাবেন। আচ্ছা দেখেন অনেকে উত্তরে বলছেন দেখি অনেকে ভাঙিয়া ফেলাইছে, দেখি একটু রহিমার কি হয়। রহিমাকে ভাঙি আমরা, প্রথমে কি র অ লেখার দরকার, র হি, এরপর উচ্চারণ আসে হ, এরপর আসে ই র হি, এবার আসে ম, এরপর আসে আ। দেখেন র হি মা, প্রথমে র, ঠিক আছে, এবার র হি হি হ আসে, হ বসাইলাম, হি শেষে রস্বই আসে, রস্বইকার বসাইলাম, এবার ম বসালাম, আকারের জন্য এ আ লিখবেন। তো এখানে পাশাপাশি স্বরধ্বনি আছে নাই, এই একটা আছে একটা, তার মানে এটা হবে না, এর ভিতরে স্বরধ্বনি দ্বিস্বরধ্বনি নাই। দেখি আমাদের মাইশার ভিতরে কি আছে। প্রথমে দেখেন, প্রথমে হলে ম, এরপরে আকারের জন্য লিখবেন আ, এবার সরাসরি আছে রস্বই, এরপর আছে তালবস্য, এরপর আছে আ, মাইশা। দেখেন মাইশার ভিতরে আছে, দেখেন একটা হলো আ আর ই, এই যে পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে এটার নামই হলো দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি। ক্লিয়ার? উত্তরটা আপনারা সবাই পেরেছেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ। আমাকে ফলো করবেন ইনশাআল্লাহ। কঠিন কঠিন প্রশ্ন ব্যাকরণের, সাহিত্যের, এরপরে আরেকদিন একটা সাহিত্যের উপরে ক্লাস দিব না। এবার দেখেন না চর্যাপদের উপর প্রশ্ন কমন ফলাই দিলাম না, যারা চর্যাপদে ক্লাস করছেন আমার চর্যাপদ থেকে যে 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 চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন কে? আমার চর্যাপদের ক্লাস যারা করছেন এখনো আমার পেজে, আমার গ্রুপে দেয়া আছে, দেখেন চর্যাপদের ফ্রি ক্লাসটা, সেখানে আমি পড়িয়েছি। কিন্তু সেখানে আমি পড়েছিলাম যে চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র, আর এই তিব্বতীয় ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন কে? ডক্টর প্রমোদ চন্দ্র বাগচি, শর্টকাট বলে পিসি বাগচি, 1938 সালে। 38 প্রশ্নটা এবার এসে গেছে বিশেষ পরীক্ষায়। ওয়াও। এরপরে আমরা পড়বো কি? দ্বিস্বরধ্বনি গেছে। যদি পরীক্ষা বলে যে যৌগিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ, তাহলে যৌগিক স্বরবর্ণ হবে দুইটি। কয়টি? দুইটি। অর্থাৎ বর্ণ বললেই কয়টি? দুইটি। অর্থাৎ যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলুক আর যৌগিক স্বরবর্ণ বলুক, উত্তর হবে দুইটি দুইটি দুইটি। কি কি সে দুইটি? একটা হলো ওই আর একটা হলো ও। এই দুইটা, অর্থাৎ ওই যে যৌগিক স্বরধ্বনি আছে এর ভিতরে দুইটা বর্ণের ভিতরে আরো দুটি বর্ণ লুকানো আছে, সেটা হলো ওই আর একটা ও। এবারে প্রশ্ন, হ্যাঁ এবারে প্রশ্ন দেখি কে কে পারেন। এবারে প্রশ্ন বলেন তো, ওই এবং ও এই দুইটার ভিতরে কোন দুটি বর্ণ লুকানো আছে? দেখি কে কে পারেন, বলেন বলেন বলেন। টিট দেবো, ফুচকা খাবো, একদম টিএসসি তে নিয়ে খাবো, কোন টিএসসি তে খাবো, ভালো ভালো জিনিস খাবো, দ্রুত বলেন। গতকাল তো টিএসসি তে ট্রিট দিছি, ঠিক আছে এরকম ট্রিট দেবো। বলেন যৌগিক এই দুইটা বর্ণের ভিতর আরো দুটি বর্ণ লুকানো আছে, দেখি কে কে পারেন, বলেন, কমেন্ট করেন, বলেন বলেন বলেন। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। শোনেন, যৌগিক 25টি বর্ণ না ভাই, মনে রাখেন যৌগিক স্বরধ্বনি 25টি, আর বর্ণ তো দুইটা, বর্ণ দুইটা, ধ্বনি হলো 25টা, দ্বিস্বর ধ্বনি 25টা, যৌগিক স্বরধ্বনি 25টা, কিন্তু বর্ণ বললেই দুইটা। দ্রুত বলেন, দ্রুত। ফরহাদ মিয়া এবার বুঝতে পারছেন? 25টি বর্ণকে দ্বিস্বর ধ্বনি না, 25টি বর্ণ না, যৌগিক স্বর বর্ণ বলে দুইটা। এই দুইটার মধ্যে কি কি আছে একটু বলেন, কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান। কেউ পারবেন না? আপনারা পারবেন, পারবেন আমি জানি, আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা অবশ্যই পারবেন। একটু বলেন তো, দ্রুত বলেন, দ্রুত বলেন। এই দুইটা বর্ণের ভিতরে কি, কোন দুটি বর্ণ লুকানো আছে একটু বলেন। দেখেন এবার আমি বলে দিচ্ছি, দেখেন আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি। দেখেন একটা হলো ওই আর একটা হলো ও, খেয়াল করেন এই দুইটার মধ্যে এখানে আছে ও, ওই, আরটা ওই, আরটা ও, আর একটা কি রসু ও, এই দুইটা বর্ণ লুকানো আছে, মনে থাকবে। দেখেন বাজারের গাইড বইগুলো পড়বেন, ধরা খাবেন। এখানে লেখা আছে অ, ডাহা মিথ্যা কথা, পুরাতন বোর্ড বই এটা, এখানে লেখা আছে অ, এটা হবে না, ঠিক আছে, এটা ভুল তথ্য। আপনি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, আপনি বাংলা একাডেমির বইগুলো যত দেখেন সব জায়গায় দেখেন, আপনি উচ্চারণ করেন তো, ওই দেখা যায় তাল গাছ, ওই ওই ও আসে না, আপনি কি বলবেন? অর আসে, ওই, আমরা বলি ওই, আমরা কি এটা উচ্চারণ করি ও, ও বলি, কথা বল না কেন, আমরা কি এটা উচ্চারণ বলি ও? নো, আমরা বলি ও, 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 ঠোঁট কিন্তু বলা যায় ও, তাহলে ও আর রস্যু, এটা কি ও আর রস্যু, ও আর এটা কি ই, ওই 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 শুনছো বেবি, ওই, আর জীবন বলবেন ওই বেবি ওই, তো ও রস্যই, ও রস্যু, ক্লিয়ার? তো অ আর দিবেন না, অ আর দিবেন না, ক্লিয়ার? কি ক্লিয়ার? এবার ক্লিয়ার তো? আর ভুলবেন এটা, কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই দেখেন, বাংলা একাডেমি বইয়ে সুন্দর মতো এগুলো দেয়া আছে। আচ্ছা দেখেন, আমরা স্বরধ্বনি হয়ে গেল, এবারে আমরা শিখবো ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা কি শিখবো? ব্যঞ্জন ধ্বনি। বলেন তো আমাদের ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসছিল 2022 সালে, যে বাংলা ভাষায় মোট ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। এতক্ষণ স্বরধ্বনি শিখাইলাম, এবারে শিখাবো ব্যঞ্জন ধ্বনি। কি শিখাবো? ব্যঞ্জন ধ্বনি 30টা। দেখেন এই ব্যঞ্জন ধ্বনি 30টার ভিতরে অঘোষ আর ঘোষ
এই 30টা ব্যঞ্জন ধ্বনির ভিতরে আমাদের অঘোষ আছে কয়টা? অঘোষ আছে আমাদের 12টা। আর আমাদের ঘোষ ধ্বনি আছে কয়টা? 18টা। কয়টা? 18টা। তা আমাদের 18 আর 12 কত? 30টা। এই ব্যঞ্জন ধ্বনির ভিতরে অঘোষ ধ্বনি আছে আমাদের 12টা, আর ঘোষ ধ্বনি আছে কয়টা? 18টা। টোটাল এইটা বাজারে অনেক দেখবেন, ওই ফেসবুকের পড়া পড়েন না দয়া করে। ফেসবুকে জীবনে অনেক কিছু শেয়ার করছেন, অনেক সুন্দর নোট খাতা করেছেন অনেকে, দেখবেন তথ্য ভুল আছে অনেক। তো এই জন্য দেখেন বাংলা ভাষায় অঘোষ ধ্বনি কয়টা? 12টা। তথ্যসূত্র নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2022 অথবা 2023 সালের বইটা দেখবেন, 2021 না, 21-এর ভিতরে একটু ভুল ত্রুটি আছে। তো অঘোষ ধ্বনি 12টা আর ঘোষ ধ্বনি কয়টা? 18টা। টোটাল ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। এবার একটু দেখেন এর ভিতরে স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি আমাদের স্পৃষ্ট ধ্বনি অথবা এটা আরেক নাম স্পর্শ ধ্বনি। বলেন বাংলা ভাষায় বর্তমানে স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি কয়টা? বলেন বলেন দ্রুত। বাংলা ভাষায় স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি কয়টা? বলেন তো, দেখে দেখে কি পারেন, দ্রুত দ্রুত দ্রুত। বাংলা ভাষায় স্পর্শ ধ্বনি কয়টা? স্পৃষ্ট ধ্বনি কয়টা? 20টা। 20টা। গুড 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 গুড। 20টা। ভেরি গুড। 20টা। দেখেন এখন কিন্তু বর্তমানে 20টা 20টা 20টা। কয়টা? 20টা। আর দেখেন বাংলা একাডেমির মতে 16টা। দেখেন এখন বর্তমানে 20টা, আর বাংলা একাডেমির মতে 16টা। আবার পুরাতন বোর্ড বইয়ে আছে কয়টা? 25টা। আমরা ছোটবেলা পড়েছি ক থেকে ম পর্যন্ত 25টাকে বলা হয় স্পর্শ ধ্বনি। এখন বর্তমানে স্পর্শ ধ্বনি কয়টা হলো? নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 20 20 20 এইটাই টিক দিবেন। কয়টা? 20টা। আর বাংলা একাডেমি কইছে ভাই 16টা, পুরাতন বোর্ড বই এবার আছে 25। যাই হোক, কোনো পরীক্ষায় যদি 20 না পান তাহলে 25 টিক দিয়ে চলে আসেন পুরাতনটা অনুসারে। তো এখন বর্তমানে স্পর্শ ধ্বনি কয়টা? 20টা 20টা 20টা। সেই 20টা এবার একটু আপনাদের শিখাই, দেখেন কাজে লাগবে, এটা অনেক কাজে লাগবে। ক চ ট ত প। ক চ ট ত প। ক চ ট ত প। ভালো করে খেয়াল রাখবেন, এখান থেকে নিবন্ধন পরীক্ষা একটা প্রশ্ন আসছে কিন্তু এবার। বিসিএস বলেন, নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, এখান থেকে আসবে কিন্তু। কেউ যাবেন না, ক্লাসটা দয়া করে একটু করেন, ক্লাসটা একটু করেন, দেখবে যে এখান থেকে একটা নম্বর পেয়ে গেছেন এবার প্রাইমারি পরীক্ষায় একদম। তখন আমার কথা কিন্তু মনে করবে। দেখেন ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব এই ভ। বর্গ হলো 1 2 3 4টা। দেখছেন এখানে কত? 4টা বর্গ, অর্থাৎ বর্গের 1 থেকে 4, এই 4 5 কত? 20টা। এই 20টিকে বলা হয় স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। বর্তমানে এই 20টাকে বলা হয় স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। দেখেন এখন এখান থেকে আপনাকে যদি বলে নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি, নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি, এটা সবচেয়ে সহজ একটা বিষয়। অল্প প্রাণ মহাপ্রাণ, অর্থাৎ বর্গের 1 অল্প প্রাণ, 2 মহাপ্রাণ, 3 অল্প প্রাণ, 4 মহাপ্রাণ। অর্থাৎ দেখেন ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। এরকম দেখবেন কচ ট ত প খালি মনে রাখবেন। ট অল্প প্রাণ, ঠ মহাপ্রাণ, ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ, প অল্প প্রাণ, ফ মহাপ্রাণ। অর্থাৎ সিরিয়ালের প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ। শর্টকাটে বর্গের 1 এবং 3 কি? এটা হলো অল্প প্রাণ ধ্বনি। কোন ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি। আর 2 এবং 4 কি? মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ আপনি দেখেন জোরগুলা 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি, আর 1 এবং 3 কি? অল্প প্রাণ ধ্বনি। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখেন এগুলো এমনিতেই পারা যায়। অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ কথাটার মানে কি? অল্প প্রাণ মানে কি? যেটা ইলিশ মাছ, ইলিশ মাছ যেমন প্রাণটা কিন্তু অল্প, অর্থাৎ তাড়াতাড়ি মরে যায়। আর কই মাছটা অনেকক্ষণ বাইচে থাকে। তা মনে করেন অল্প প্রাণ মানে যেটা উচ্চারণের শ্বাস একটু কম লাগে, আমাদের কষ্টটা কম লাগে, শ্বাসটা কম লাগে, সেটাকে বলে অল্প প্রাণ। আর যেটা উচ্চারণ করতে শ্বাসটা একটু বেশি লাগবে, এটাকে বলবে মহাপ্রাণ। দেখেন আমি বললাম ক শ্বাস কম লাগছে অল্প প্রাণ, এটা কি? খ শ্বাস বেশি লাগছে মহাপ্রাণ, গ শ্বাস কম লাগছে অল্প প্রাণ, ঘ শ্বাস বেশি লাগছে মহাপ্রাণ। এরকম যে কোনো একটা সিরিয়াল ধরেন, এটা ত আর থ, এই দুটোর ভিতরে কোনটা শ্বাস কম বেশি? এটাই কম, এটা বেশি। দ আর ধ, কোনটা শ্বাস কোনটা বেশি? দ এর শ্বাস কম লাগে আর এটা বেশি লাগে। ইজিলি এটা কিন্তু। অর্থাৎ বর্গের 1 এবং যদি কারো উচ্চারণের প্রবলেম থাকে বাকযন্ত্রে বা আঞ্চলিকতা, তারা মনে রাখবেন এই সিরিয়ালের বর্গের 1 এবং 3 অল্প প্রাণ এবং 2 এবং 4 হলো মহাপ্রাণ। অর্থাৎ প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ।
এবারে আমরা ঘোষ আর অঘোষটা শিখি। মনে রাখবেন বর্গের 1 এবং 2 এই দুটাকে বলে অঘোষ ধ্বনি। বর্গের 1 2 কি? বর্গের 1 2 হলো অঘোষ ধ্বনি। কোন ধ্বনি? অঘোষ ধ্বনি। তো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। কোন ধ্বনি? অঘোষ ধ্বনি। এখন পরীক্ষায় যদি আসে নিচের কোনটি অঘোষ ধ্বনি, ক্লিয়ার? এখান থেকে কিন্তু নিবন্ধন পরীক্ষা একটা প্রশ্ন আসছিল বছর, তা নিচের কোনটি অঘোষ ধ্বনি আমি বুদ্ধি তো শিখাই দিয়েছি। প্রতি বছরই আসে, হ্যাঁ, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, এবার ডিপলি আসে। এগুলো বই মুখস্থ করে বাইটটা খাইলেও কাজ হইতো না। এগুলো ডিপলি, এগুলো যদি না শিখেন আপনি কখনো কোনো চাকরি পরীক্ষা সহজে আপনি ভালো করতে পারবেন না। এগুলো ডিপলি শিখতে হবে। দেখেন, তা বর্গের 1 এবং 2 এগুলো কি? অঘোষ ধ্বনি। তাই ক খ চ ছ ট ঠ ত থ প ফ এই দুইটা কি? অঘোষ ধ্বনি। তো আমাদের অঘোষ ধ্বনি মনে আছে কয় পিস? 12 পিস। আর 2 পিস, আর এখানে তো 10 পিস, আর 2 পিস কই? আর 2 পিস, এই একটা তালবস্যা আর একটা দন্তস্যা, একটা তালবস্যা আর একটা কি? দন্তস্যা। এই 10 আর 2 12, 12টা আমাদের অঘোষ ধ্বনি। তো অঘোষ যদি 12টায় ঘোষ হবে কয়টা? 18টা। টোটাল ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। দেখি স্যার ওই মনে রাখবেন বাকিগুলো সব কি? ঘোষ। এর ভিতরে রোহিঙ্গা আছে। দেখি ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন। এবার দেখেন প ফ ভ ভ ম। দেখেন এর ভিতর থেকে ইয় আর মূর্ধন্য ন এই দুইটা বাদ যাবে। এ দুটি বর্ণ ধরে নয়, এ দুটি বর্ণ ধ্বনি নয়, এ দুটি বর্ণ কি? ধ্বনি নয়। দেখছেন? এটাও কিন্তু একটা চাকরি পরীক্ষা আসছে যে নিচের কোন দুটি বর্ণ ধ্বনি নয়। দেখেন এখানে যা আছে এগুলো একাধারে ধ্বনি প্লাস বর্ণ, এগুলো একাধারে কি? ধ্বনি প্লাস বর্ণ। কিন্তু ইয় এবং মূর্ধন্য এই দুইটা কি? এই দুইটা কিন্তু ধ্বনি প্লাস, এ দুটি কি? এ দুটি বর্ণ ধ্বনি নয়, ধ্বনি নয়। তাহলে এই দুটি বর্ণ কি? ধ্বনি নয়। তাহলে ঘোষ ধ্বনি কয়টা হলো? স্যার এখানে তো আছে 13টা। 3 2 5 6 7 8 9 10 11 13। স্যার আপনি বলেন 18টা, তাহলে বাকিগুলা কই? এবার একটু লিখে দিচ্ছি। দেখেন এখানে আছে 13টা, এর সাথে আর একটু অ্যাড করেন, এর সাথে প্লাস অ্যাড করেন যে ল র ডয় বিন্দু র ঢয় বিন্দু র আর একটা হ। তা 13 14 15 16 17 18 মিলে গেছে। ক্লিয়ার? তা দেখেন এই দুইটা বর্ণ কিন্তু ধরে নেয়। আপনি মনে রাখবেন শুধু কেমনে সোনামি বুদ্ধি, বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, বাকি যা থাকবে সবই কি? ঘোষ ধ্বনি। শুধু দুইটা রোহিঙ্গা বাদ দিয়ে দিবেন, একটা ইয় আর মূর্ধন্য ন। এই দুইটা, এটা শুধু বর্ণ, ইয় একটা বর্ণ, মূর্ধন্য বর্ণ। আর ও কিন্তু ধ্বনি প্লাস বর্ণ, দন্তনা ধ্বনি প্লাস বর্ণ, ম কিন্তু ধ্বনি প্লাস বর্ণ। কিন্তু এই দুইটাকে অনলি কি? এই দুইটা হলো অনলি বর্ণ। এই জন্য লিখে দিছি এই দুটি বর্ণ ধ্বনি নয়। প্রশ্ন যতই কঠিন আসুক পারবেন। তাহলে এখন দেখেন আমাদের এই ঘোষ ধ্বনি কয়টা? এখানে আছে 13টা। 13 14 15 16 17 18। এই হ কিন্তু 19 21 সালের যে বইটা, ওখানে হ কিন্তু ভুল দেয়া আছে অঘোষে, কিন্তু 2022-23 সালের বোর্ড বই কিন্তু চেঞ্জ করে দিয়েছে যে হ কিন্তু এখন ঘোষ ধ্বনি। হ কি ধ্বনি? ঘোষ ধ্বনি। পরীক্ষা আসতে পারে কিন্তু হ কোন ধ্বনি? ঘোষ ধ্বনি। এখন দেখেন তাহলে আমাদের নাসিক ধ্বনি এখন কয়টা? নাসিক ধ্বনি কয়টা বলেন তো? অনেকে দেখেন বেলা এটা পড়ায় স্যার নাসিক ধ্বনি 5টা। বাজারে গাইড বই খুলবেন, লেখা আছে নাসিক ধ্বনি 5টা। ডাহা, মিথ্যা কথা। নাসিক ধ্বনি 3টা। দেখেন এই এই দুইটা, এদের দুটো তো ধ্বনি নাই, দুটো তো বর্ণ। তা নাসিক ধ্বনি কয়টা? 1 2 3। আজকে লিখে রাখুন আমাদের নাসিক ধ্বনি কয়টা? আমাদের নাসিক ধ্বনি বাংলায় 3টা 3টা 3টা। নাসিক ধ্বনি কয়টা? 3টা। মনে রাখবেন ভালো করে। এই নাসিক ধ্বনি 3টা কি কি? ও দন্তন্য ম। মনে থাকে জানো? ও দন্তন্য ম। তা নাসিক ধ্বনি কয়টা? 3টা। এবার দেখেন যদি বলে নাসিক বর্ণ কয়টি? পারবেন? আমাদের এগুলো বাজারে গাইড বইগুলো ভুল থাকে। নাসিক বর্ণ কয়টি? আমাদের নাসিক বর্ণ কিন্তু 7টি 7টি 7টি। ভুলেও কিন্তু 5টি বলবেন না। নাসিক ধ্বনি 3টা আর নাসিক বর্ণ কয়টা? 7টা। স্যার নাসিক বর্ণ 7টা কি একটু লিখে দেন। খেয়াল করেন বর্ণ বলছেন, এখন কিন্তু এগুলো সব আসবে বর্ণের ক্ষেত্রে। এখানে আছে কয়টা? 5টা। এর সাথে দুইটা অ্যাড হবে, এর সাথে দুইটা অ্যাড হবে, একটা হলো অনুস্বার আর একটা চন্দ্রবিন্দু। তা নাসিক বর্ণ কয়টা? 7টা। নাসিক বর্ণ কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? তা নাসিক বর্ণ কয়টা? 7টা। নাসিক ধ্বনি কয়টা? 3টা। উ দন্তন্য ম।
ক্লিয়ার? দেখেন আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের যে কোনো জব নিয়োগ পরীক্ষা আসবে 1 নম্বর। আপনি ব্যাংক বলেন, আপনি ব্যাংক পরীক্ষা বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ইনশাল্লাহ এখান থেকে একটা নম্বর আপনাদের আসবে। এই ডিপলি যদি আপনি মনে রাখতে পারেন, আপনি ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা আপনি পারবেন। কি ক্লিয়ার সবাই? বলে এটা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো। লিঙ্কটা পাইনি। আচ্ছা আপনারা এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে স্যার হ্যাঁ আপনি পারবেন। অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, ঘোষ, অঘোষ, নাসিক ধ্বনি, নাসিক বর্ণ পারবেন তো? আর কখনো ভুল করবেন? আর করবেন? এখন দেখেন নিবন্ধন পরীক্ষা 2022 সালে কি প্রশ্নটা আসছিল একটু দেখেন। যে দেখেন নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি। এটা নিবন্ধন পরীক্ষা আসছিল 2022 সালে। দেখেন এখানে দেয়া ছিল ভ, গ, চ, বলেন নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি। এই প্রশ্ন আসছিল আমাদের নিবন্ধন পরীক্ষা 2022। দেখছেন কত কঠিন প্রশ্ন ধরে নিবন্ধন পরীক্ষায়। বলেন উত্তরটা করেন, উত্তরটা করেন সবাই একটু উত্তরটা করেন দ্রুত। আমাদের প্রথম উত্তরটা 3 নাম্বার। দেখছেন আমাদের কিন্তু আরিফুর রহমান ভাই কিন্তু এখন ভালো শিখতেছে, দেখছেন সে কিন্তু ভালো পারতেছে। গুড, গ নাম্বার বলছেন আমাদের ইনশাআল্লাহ। গ হাসান আহমেদ। প্রিয় ভাই বোন, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আজকে হচ্ছে। হ্যাঁ আমরা ক্লাসে এই কঠিন টপিক দেখেন অনেক টিচারে অনলাইনে ক্লাস করেন, অনেক নামকরা বিখ্যাত বিশেষ কোচিং ক্লাস করছেন। ভাষাধ্বনি বর্ণের এরকম ডিপলি কয়জনে শিখাইছে একটু বলেন তো। দেখছেন ফ্রি শিখাচ্ছে, কিন্তু বিনিময়ে চাচ্ছি কি আপনাদের একটু ভালোবাসা, অর্থাৎ আপনারা একটু দোয়া করবেন আর একটু শেয়ার দেবেন, আর তো কিছু চাই না। তার নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি, এটা হবে চ চ চ। ইনশাআল্লাহ সবাই পারছেন কিন্তু এটা উত্তরটা কি চ। আগে দেখেন কিভাবে প্রথম আছে অঘোষ। প্রথমে অঘোষ আমরা জানি বর্গের 1 এবং 2 অঘোষ, অর্থাৎ ক খ চ ছ, তার মানে চ নিশ্চিত অঘোষ ধ্বনি। এবার দেখ এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ। চ স্বাস্থ্য কম লাগছে, কারণ আমরা জানি প্রথমটা বর্গের প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, তা চ অল্প প্রাণ, পরটা মহাপ্রাণ, উত্তরটা হবে চ চ চ। এগুলোকে মুখস্থ করলে পারবেন কখনো, কোন গাইড বই বললে পারবেন? কখনোই পারবেন না, এগুলা ডিপলি জানতে হবে। গুড। এখন দেখেন চমৎকার একটা জিনিস শিখিয়ে দিলাম, এরপর একটু খেয়াল করেন। আপনাদের যদি আমাদের বলে যে স্যার কণ্ঠধ্বনি কয়টি, আমাদের কণ্ঠধ্বনি অথবা ব্যঞ্জন আজকে ভালো করে শিখবেন, এটা জীবনে ভুলবেন না। বাংলা ভাষায় কণ্ঠধ্বনি অথবা ব্যঞ্জন আছে আমাদের 5টা। কয়টা? 5টা। ক খ গ ঘ ও। কয়টা? ক খ গ ঘ ও, 5টা। আর যদি বলে কণ্ঠ নালীয় ধ্বনি, কি যদি বলে কণ্ঠ নালীয় ধ্বনি, আমাদের কণ্ঠ নালীয় ধ্বনি আছে কয়টা? 1টা, শুধু হ। কয়টা? 1টা, সেটার নাম কি? হ। স্যার ইয়েস, ওই যে অনেক স্টুডেন্ট এখন হোয়াটসঅ্যাপে যুক্ত হয় নাই নাকি বুঝে নাই। লিংক দেন হোয়াটসঅ্যাপে লিংক দেন। আচ্ছা পিন করে দেওয়া আছে, স্যার একটু বলে দেন। আমি দিচ্ছি লিংক। আচ্ছা অরিজিনাল ভাই বোনেরা আপনারা দেখেন, আপনারা যে কমেন্ট করতেছেন না, এই ঝটপট করে কমেন্ট করতেছেন, ওই কমেন্টের মধ্যে দেখেন একটা কমেন্ট উপরে যায় না, মানে এটা সাইদুল স্যারের কারিশমা। উনি কি করছে, একেবারে পিন করে দিছে, এমন পিন মারছে ওই পিন নড়েও না চড়েও না। তো ওই কমেন্টে একটু ক্লিক করেন, মরে যান, দেখবেন ওখানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপে এখনো যারা জয়েন করেন নাই জয়েন করে ফেলেন, কারণ ওটা হচ্ছে আমাদের ফ্রি সার্ভিসিং, অর্থাৎ ওই যে বাইক নতুন কিনলে ফ্রি সার্ভিস পাওয়া যায় না, তা আপনারা যারা নতুন আছেন নিজের মাথাটাকে অনেক ভালো গ্রোথ করার জন্য, পড়াশোনা যে আসলে অনেক এনজয়েবল বা অনেক মজার, বা জবের জন্য যে মেডিসিন খাইতে হয়, সেই মেডিসিন খাওয়ার জন্য যে জব মেডিসিনে যাইতে হয়, এই ব্যাপারে বিশদ তথ্য পাবেন, কোনো সমস্যা নাই। আর ফ্রি ক্লাস আগামীকালকেও হবে, তারপরের দিনও হবে। এই ক্লাসটা যাতে আপনাকে খুঁজতে না হয়, ডিরেক্ট আমরা ওখানে লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখানে ক্লিক করে ডুসুম করে
নাসির স্যারের ক্লাসটায় জয়েন করে ফেলবেন বা হচ্ছে সাইদুল স্যার আইডি থেকে অনেকবার লিংক দিয়েছি, সাইদুল স্যার আইডি থেকে একটু দেখবেন। হ্যাঁ, সাইদুল স্যার আইডি থেকে অনেকবার লিংক প্রায় দিয়েছি। 500 জয়েন হয়ে গেছে অলরেডি, আপনারা যারা জয়েন হয়ে দ্রুত জয়েন হয়ে যেতে পারেন। আচ্ছা, আমাদের রুবেল ইসলাম লিখেছেন, স্যার অনেকদিন আগে আপনার একটা ফ্রি ক্লাস দেখছিলাম আর সেটা দেখে এইবার বিসিএস এ কমন পাইছিলাম। বাহ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহমিনা ইসলাম লিখেছে, স্যার সাহিত্যের উপর একটা ক্লাস দিতেন স্যার। মাত্র একটা ক্লাস করবা? না, সাহিত্যের উপরে স্যার অনেক ক্লাস নেবেন। সাহিত্যের উপর, সাহিত্য তো 20 নম্বর বিসিএস পরীক্ষায়, আর প্রাইমারি পরীক্ষা 4 থেকে 5 নম্বর। তো সাহিত্যের উপর একটা ক্লাস পাইলেই খুশি, আমার একটা ফ্রি ক্লাস পাইলেই খুশি। আচ্ছা, ওয়াদা দিলাম যে নেক্সট সাহিত্যের উপরে একদম ফার্স্ট ক্লাসটা হবে প্রাচীন যুগ চর্যাপদের উপরে ক্লাস হবে। এমন ক্লাস উপহার দিব পুরাই ক্লাস। মাশাআল্লাহ, তালি হবে, তালি হবে। সাইদুল স্যার, আপনি ঘোষণা দেন না কেন? ইংরেজি ক্লাস কবে দিবেন? স্টুডেন্ট বলতে স্যার সাইদুল স্যারের ক্লাস হয়ে গেছে, স্যার ম্যাথ ক্লাস কবে দিবেন? আরে চলবে তো, এখন প্রতিদিন চলবে ক্লাস। ইনশাআল্লাহ আমরা দেখি আগামীকাল না হয় পরশুদিন, আমরা একটু ব্যস্ত আছি বললাম তো, অফলাইন ক্লাস নিয়ে আমরা অফলাইন আপনাদের জন্য রেডি করতেছি, বড় লাইব্রেরি সাজাচ্ছি এবং আপনাদের ক্লাস অফলাইন ব্যবস্থা করতেছি। এর জন্য আপনাদের জন্য আমরা কিন্তু আমরা নিব, অথবা আগামীকাল বা পরশুদিন সাইদুল স্যার ইংরেজি ক্লাস দিবেন, অথবা অনিল স্যার আপনাদের ম্যাথ একটা চমৎকার ক্লাস উপহার দিবে। ওকে, আমরা চলে যাই। তো বাংলা কণ্ঠধ্বনি 5টি, ক খ গ ঘ ও ম। আর কণ্ঠনালী ধ্বনি কয়টি? একটি। হ, কণ্ঠনালী ধ্বনি কোনটা? দেখেন, ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল হলো ফুসফুস। চরম একটা প্রশ্ন বলে দিলাম, বিশেষ পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি পরীক্ষা আসতে পারে। ধ্বনি উৎপাদনের কেন্দ্র কোনটা? মানবদের ফুসফুস। সেখানটাকে বলা হয় ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল। তাই ফুসফুস থেকে দেখেন, এটা গলা, এখানে কিন্তু আমাদের কণ্ঠটা থাকে কই? এখানে। এই গলার ভিতরে একটা মোটা পাইপ আছে, দেখছেন কিরকম আরএফএল এর মতো একটা পাইপ আছে। দেখবেন গরুর ফুসফুস ঝুলানো থাকে যে মাংসের দোকানে, একটা পাইপের মতো থাকে সাদা লম্বা। এইটা একদম ওই ফুসফুস থেকে ভিতর দিয়ে একটা ধ্বনি উৎপাদন হয়, এটাকে বলে কণ্ঠ নালীয় ধ্বনি। যেমন হ হ হ। এবার দেখেন, তাহলে বাংলা ভাষায় দন্তধ্বনি আছে কয়টা? আমাদের ডেন্টাল সাউন্ড বলি যেটাকে। বাংলা ভাষায় দন্তধ্বনি আছে আমাদের 4টা। কয়টা? 4টা। বাজারে গাইড বইয়ে ভুল আছে কিন্তু। কয়টা? 4টা। ওটা ভুল তথ্য। বাজারে গাইড বইয়ে দেওয়া আছে 5, এটা ভুল। দেখেন, ত, থ, ধ, ধ। রেফারেন্স সহ। এটা কিন্তু ভুল তথ্য। অনেকে বলে ত, থ, ধ, দন্ত না। আরে ভাই, ওটা না। স্যার 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 বলেন, বলেন। 1 ঘন্টার 20 মিনিটের বেশি করেন না, 15 মিনিট অলরেডি হয়ে গেছে। পারলে আরেকটা ক্লাস দেন, এত বেশি ডিউরেশন করেন না, এই অল্প একটু শিখাবো। আর একটা একটু বর্ণের একটা চার্ট শিখাই দেবো, তাহলে হয়ে যাবে। আর বেশি ক্লাস দেবো না, 5 থেকে 8 মিনিট। ধৈর্য হারায় না, 5 থেকে 8 মিনিট ক্লাস দেবো। আর একটা চমৎকার একটা জিনিস শিখাই দেবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, দন্ত মূলীয় ধ্বনি আছে কয়টা? 4টা। এটাও কয়টা? 4টা। সেটা কি কি? এই যে দন্ত ন, র, ল, দন্ত স। এই তথ্যসূত্র 9ম 10ম শ্রেণীর নতুন বোর্ড বই, বাংলা একাডেমির যত প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ আছে 6, 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক সব বই দেয়া আছে। বা হায়াত মাহমুদ স্যারের মোটা একটা বই আছে, দেখবেন মোটা নায়িকা ময়ূরের মতো একটা বই আছে, একদম মোটা, ওই বই দেয়া আছে। তা দন্তধ্বনি কয়টা? 4টা। এই যে 4টা। স্যার আগে তো 5টা ছিল, বাজারে গাইড বই একটা দেয়া ছিল দন্ত না, এটা এখন আধুনিক এই জায়গায় চলে আসছে, অর্থাৎ দন্ত মূলীয়, অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে উচ্চারিত হয়। এখন বুঝছেন মামুন স্যার? হ্যাঁ। এর দেখছেন এই দন্ত না এখন কোথায় আসছে? দন্ত মূলীয় ধ্বনিতে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে চলে আসছে। তা দন্ত মূলীয় ধ্বনি কয়টা? 4টা। দন্ত ন, র, ল, দন্ত স। তা দন্ত মূলীয় ধ্বনি কয়টা? 4টা। ক্লিয়ার? এবার দেখেন, আর একটা দেখেন, বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল বাংলা ভাষায় এই উষ্ম ধ্বনি। এখানে উষ্ম শব্দের অর্থ কি দেখছেন? বাংলাদেশ ব্যাংকের এডিতে ধরছিল, অনেক স্টুডেন্ট পারে না, কারণ বাজারে গাইড বই দিয়ে কমন পড়ে না। স্যার এটার অর্থ কি? উষ্ম শব্দের অর্থ হলো শ্বাস। উষ্ম শব্দের অর্থ কি? যারা আমার নিয়মিত ক্লাস করছেন, ফ্রি ক্লাস, তারা এরা বা পেইড ব্যাচের ক্লাস আগে একটু নিতাম, এই যারা আগে ক্লাস করতো তারা এদের কিন্তু জানেন যে স্যার এগুলো কিন্তু ক্লাসে পড়ায় বিস্তারিত। উষ্মধ্বনি, উষ্ম শব্দের অর্থ কি? শ্বাস। ওকে, তো বাংলা ভাষায় উষ্মধ্বনি আছে আমাদের কয়টি? তালবর্ষ, দন্তস্ব, আর একটা হ। আর যদি বলে বাংলা ভাষায় উষ্ম বর্ণ আছে কয়টি, তাহলে হলো তালবর্ষ, এরপর আছে মূর্ধন্য ষ, এরপর আছে দন্তস্ব, এরপর আছে হ। 4টি। তাহলে খেয়াল করেন, উষ্ম ধ্বনি বললে 3টা, উষ্ম বর্ণ বললে কয়টা? 4টা। তাহলে এই মূর্ধন্য ষও কিন্তু ধ্বনি নাই, এটা অনলি বর্ণ। এই মূর্ধন্য ষটা কি? অনলি বর্ণ, এটা কিন্তু ধ্বনি না। তো যদি পরীক্ষা আসে উষ্ম বর্ণ কয়টা, তাহলে 4টা, কিন্তু উষ্ম ধ্বনি বললে 3টা। মনে থাকে জানো, এগুলো কিন্তু অনেক বাজারে বইয়ে কনফিউশন আছে। এই কনফিউশন গুলো ভুল বই পড়বেন না, 9 নতুন বোর্ড বই ফলো করবেন। এবার দেখেন, শীষ ধ্বনি, বাংলা ভাষায় শীষ ধ্বনি আছে কয়টা? 2টা, একটা তালবর্ষ আর একটা দন্তস্ব।
আর বাংলা ভাষায় শীষ বর্ণ আছে কয়টা? বাংলা ভাষায় শীষ বর্ণ আছে 3টা, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব। আর 5 মিনিট ক্লাস নেব। আর কয় মিনিট? 5 মিনিট ক্লাস নেব, মাত্র 5 মিনিট ক্লাস নেব। আর 5 মিনিট ক্লাস নেব। অনেক কঠিন টপিকটা, কিন্তু মাত্র কঠিন একটা টপিক, তাই না? তবে এই ক্লাসটা যারা ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছেন তারা কিন্তু ভালোই জানেন ক্লাসটা, ফনেটিক্স এর ক্লাস। গুড। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। এবার একটু দেখেন, অল্প একটু শিখাই দিই। সেটা হলো বর্ণটা শিখে, যে মাত্রা আছে না, একটা ধ্বনি লিখিত রূপকে বলা হয় তো বর্ণ, আমরা জানি। তা দেখেন এখানে একটু মাত্রাটা একটু শিখাই দিই। মাত্রা এগুলো কিন্তু পরীক্ষায় সাধারণত প্রাইমারি, নিবন্ধন, ছোট ছোট ব্যয়নীয় পরীক্ষা, এগুলো ব্যয়নীয় পরীক্ষাগুলো আসে। ছোট ছোট বিভিন্ন কম্পিউটার মুদ্রাক্ষরিক, কাম মুদ্রাক্ষরিক যে পরীক্ষাগুলো হয়, এইগুলো পরীক্ষা কিন্তু এগুলো এসেই থাকে। মাত্রা মাত্রা মাত্রা, এই মাত্রাটা ক্লাসটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। মাত্রা পেটে আমার অনেক ক্ষুধা লাগছে। মমিনুল স্যার আজকে আমার কিছু খাওয়াইলেন না কিন্তু। আরে আজকে রান্না হয়েছে তো গরুর মাংস। গরুর মাংস? আরে খাইছে। সাজিদ স্যার দেয়া যাবে না কিন্তু। না, এ বেশি খায়, বেশি খেয়াল লাগবে। আরে ভাইরা কইলেন কি লাগে লাইভে সবাই? ও আমি লাইভে খেয়াল নাই তো। সরি স্যার, সরি। আপনি যদি কোনো স্টুডেন্টের বাসা দাওয়াত খেতে যান, এই নাসির স্যার, হ্যাঁ। তাহলে এত বেশি করে রান্না করবে, এটা তো কোয়া উচিত। ইয়েস। এই যে দেখেন মাত্রা, এখানে আমরা লিখবো পূর্ণ মাত্রা। পূর্ণমাত্রা যুক্ত খায়। পূর্ণমাত্রা যুক্ত খায়। পূর্ণমাত্রা, এখানে অর্ধমাত্রা। পূর্ণমাত্রা, এখানে আমরা লিখবো অর্ধমাত্রা। এর ঘরটা লিখবো মাত্রাহীন। মাত্রাহীন। দেখেন এই ঘরে আমরা কি লিখলাম? মাত্রা। এখানে লিখলাম পূর্ণমাত্রা, এই ঘরে লিখলাম অর্ধমাত্রা, এই ঘরে লিখলাম মাত্রাহীন। একটু দেখেন, আমরা আমাদের স্বরবর্ণ আছে কয়টি? আমাদের স্বরবর্ণ আছে 11 পিস। কয় পিস? 11 পিস। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? আমাদের ব্যঞ্জন বর্ণ আছে 39টি। তাহলে আমাদের স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ 39। মোট কয়টি হলো? 39 আর 11 কত? 50। তাহলে মোট বর্ণ আছে আমাদের কয়টা? 50টা। কয়টা? 50টা বর্ণ আছে আমাদের। মোট বর্ণ কয়টা? 50টা। আমাদের মোট বর্ণ মোট হলো 50টা বর্ণ। আচ্ছা দেখেন, এখানে ছোট্ট করে লিখে রাখেন মোট বর্ণ 50টা। এখন দেখেন পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রা। এখানে আছে পূর্ণ মাত্রা, তাহলে আমরা পূর্ণটা ধরি। আচ্ছা বলেন তো, একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কয়টা থাকে আমাদের? এই মনে করেন আমি একজন নাসির স্যার বা এই যে সাইদুল স্যার তো পুরো পূর্ণবয়স্ক হয়ে গেছে, তাই না? সে বলছে আমি পূর্ণ মাত্রায় খাই। আচ্ছা দেখেন, তা সাইদুল স্যারের কথাই ধরি, সে কিন্তু পূর্ণবয়স্ক। খাওয়া খাওয়া করতেছে, অনেকে এখন ঢেলে দিতে বলতেছে। তাই খাইছে সবাই চাইতেছে, তাই খাবার খাইতে চাইতেছে। আচ্ছা স্টুডেন্ট, আমরা যেদিন এখানে উদ্বোধন করব, অফলাইন ক্লাস উদ্বোধন করবো, ইনশাআল্লাহ খাওয়াবো। ওই দিন ইনশাআল্লাহ খাওয়াবো। যারা আসবেন যাত্রা বাড়িতে সব খাওয়াবো ইনশাআল্লাহ, ভালো কিছু খাওয়াবো। আচ্ছা দেখেন এবার এই যে পূর্ণ মাত্রা যুক্ত, তাই একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কয়টা থাকে বলেন তো? আপনি এখন গোনার দরকার নাই, আমরা ছোটবেলা থেকেই জানি যে একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে 32টা। তার মানে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 32টা। কিভাবে মনে রাখলাম? একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে 32টা, সুতরাং বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 32টা। 32টা না? উপরের পাটিতে দাঁত কয়টা থাকে? 16টা। আবার নিচের পাটিতেও দাঁত কয়টা থাকে? 16টা। এই 16 16 32। আচ্ছা এই নিচের পাটিটাই আমরা ধরি না, এই নিচের পাটিতে কয়টা দাঁত আছে? 16টা। এই 16 যদি অর্ধ করি, আমরা অর্ধেক করি, তো অর্ধ করলে কয়টা হবে? 8টা। কয়টা? 8টা। তাহলে বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 8টা। মিলছে হিসাব? তার পূর্ণ মাত্রা আছে 32, অর্ধমাত্রা আছে 38। 32 আর 8 কত? 40। এখানে আছে কত? মোট 50টা। 50 থেকে 40টা বিয়োগ করেন, কত থাকে? 10টা। তা বাংলা ভাষায় চান্দি ফাঁকা বর্ণ কয়টা? 10টা। ক্লিয়ার? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে কয়টা? 10টা। হিসাবটা মিলছে? দেখেন পূর্ণমাত্রা আছে 32, অর্ধমাত্রা আছে 8টি। 32 আর 8 কত? 40। মোট বর্ণ আছে 50টা। 50 থেকে 40টা বিয়োগ করেন, থাকে কয়টা? 10টা। তাহলে বাংলা ভাষায় চান্দি ফাঁকা বর্ণ অথবা মাত্রাহীন বর্ণ আছে কয়টা? 10টা। বারবার পরীক্ষা আসছে এগুলা। এখন আপনি নিচ থেকে একদম উপরে ধরে চলে যান।
প্রথমে কিন্তু নিচে যাবেন, তারপর উপরে যাবেন। এই মাত্রা বের করতে হলে প্রথমে কই যাবেন? নিচের দিকে, এরপরে যাবেন কোথায়? উপরের দিকে। আচ্ছা, উপরের দিকে যদি যাই, এখানে দেখেন স্বরবর্ণ কয়টা? 11টা। আমাদের স্বরবর্ণ কয়টা? 11টা। এর ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে মাত্র একটা, আমরা সবাই জানি। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে ওয়ান পিস। এই যে নাম হলো রি, সেটার নাম কি? এই যে অর্ধেক মাত্রা একটাই আছে রি। আর দেখেন সান্দি ফেকা স্বরবর্ণ আছে কয়টা? 4টা। এ ওই ও ও কয়টা? 4টা। এ ওই ও ও কয়টা? 4টা। দেখেন এগুলোর উপরে কোনো মাত্রা নাই, পুরো চান্দি ফাঁকা। তো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে কয়টা? 4টা। সাইদুল স্যারের মতো। হ্যাঁ, সাইদুল স্যারের মতো। তা 4 আর 1 কত? 5। 4 আর 1 কত? 5। এখানে আছে কত? 11। 11 থেকে 5 বিয়োগ করেন, কত থাকে? 6। তার বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন স্বরবর্ণ আছে কয়টা? 6টা। হিসাব মিলছে? দেখেন অর্ধমাত্রাযুক্ত করে একটা, আর মাত্রাহীন আছে কয়টা? 4টা। 4 আর 1 কত? 5। আপনি 11 থেকে 5 বিয়োগ করেন, কত থাকে? 6। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা? 6টা। এখন আপনাকে ব্যঞ্জন বর্ণ বের করতে হবে। ক্লিয়ার? এখন আপনি কি করবেন? 32 থেকে 6 বিয়োগ করেন। এই 32 উল্টা ভাবে বিয়োগ করেন। 32 থেকে যদি 6 বিয়োগ করেন তাহলে কত হয়? 26। তাহলে বাংলা ভাষায় দেখেন পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 26টা। 8 থেকে বিয়োগ করেন 1, কত থাকে? 7। বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। 10 থেকে বিয়োগ করেন 4, কত হয়? 6। তাই বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। মমিন স্যার মনে করছেন ম্যাথ করাই আমি, না? তাই তো দেখতেছি যে আপনি মনে করেন যে আমার বাপ মারতেছেন, আসিস স্যার আমার ম্যাথ ক্লাস শুরু করে দিল নাকি? আপনি যে জোককে বালা মারেন তার প্রমাণ ওই যে জোক দিয়ে আমি দেখতেছি। আচ্ছা, দেখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা বুঝতে পেরেছেন কিনা বলেন। উপরে তাহমিনা ইসলাম বলছে, আমি আপনাদের প্রতিবেশী সোনারগাঁ থেকে একদিন সোনারগাঁ যাবো, তাহমিনা রান্না বান্না করে রাখবেন, আমরা যাই খাই আসবো। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন বলেন বলেন। স্যার এই ক্লাসের পিডিএফ দিলে ভালো হতো। এই ক্লাসের পিডিএফ যারা আমাদের পেইড বেজে ভর্তি আছেন তাদেরকে দিয়ে দিব। এইখানে একটু স্যার আপনি ব্যবসায়িক ম্যাটার এতক্ষণ করলে সব ফ্রি, সব ফ্রি। শুনে সবকিছু কি ফ্রি দেওয়া যায়? কিছু তো রেখে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু 10তম যে প্রাইমারি ব্যাচটা, এটাতে অ্যারাউন্ড প্রায় কত হয়েছে স্যার? 900-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এই কি এখন মাত্র মনে হয় 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাস শুরু করছি। আল্লাহর অশেষ রহমত আর কি, যে আমাদের শুরুতে যে প্রাইমারি ব্যাচটা ছিল ওটাতে স্টুডেন্ট অ্যারাউন্ড 2300, আর এটাতে 900, অ্যারাউন্ড আমাদের 3000 স্টুডেন্ট আমাদের কিন্তু পেইড ব্যাচে, শুধুমাত্র প্রাইমারি ব্যাচের, নট আদার্স। মানে আমরা যদি নিবন্ধনের ব্যাচ এখন আমরা রান করি না, 18তম নিবন্ধন হয়তো আমাদের সামনে আসবে। যেহেতু আমরা একসাথেই থাকি, আমাদের কাজই হচ্ছে এটা, স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়া। তবে সবার আগে আমরা একটা গোছালো ফরম্যাট তৈরি করি, সেটা কি আমাদের লেকচার শিট তৈরি করা, হাইলাইটস দেওয়া। যেমন প্রাইমারি হাইলাইটস হচ্ছে, নিবন্ধনের হাইলাইটস এর কাজ চলতেছে, বিসিএস এর লেকচার শিটের কাজ আপডেট করতেছি আমরা। আপডেট করলেই ব্যাস। যেমন আগামীকালকে বিসিএস 46 নিয়ে আমরা হচ্ছে বিশদ আলোচনা করব। ক্লাস হবে তো, ক্লাস তো ক্লাসের মতোই চলবে। তবে কেউ অন্য কোথাও ভর্তি হবেন না, আমাদের এখানে আপনারা সব দিক থেকে সবচেয়ে কম টাকায় ভালো সার্ভিস পাবেন। 46 বিসিএস এমন ভাবে পড়াবো, আপনি দেখবেন যে 46 খালি ফ্রি ক্লাসগুলো দেখেন না, 46 বিসিএস নিয়ে আপনাদের কি অপেক্ষা করতেছে। আমাদের ঢাকার ব্রাঞ্চ অফলাইনে হচ্ছে, আমরা আপাতত হচ্ছে যাত্রাবাড়ি শনি রাখড়া রাখছি, কারণ এখানে জগন্নাথের স্টুডেন্ট সবচেয়ে বেশি, আর আমাদের ভক্ত স্টুডেন্ট জগন্নাথের একটু বেশি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হচ্ছে ওভারব্রিজ দিয়ে মাত্র 10 টাকা দিয়ে চলে আসতে পারবে। আর এই এরিয়া হচ্ছে, এই এরিয়া আবাসিক খরচ খুবই কম স্যার, যার কারণে কিন্তু আমাদের প্ল্যানটা একটু ভিন্ন। কারণ আপনি ফার্মগেটের মতো জায়গায় যদি থাকেন, নীলক্ষেতের মতো জায়গায় যদি থাকেন, আশেপাশের কিন্তু হচ্ছে ভাড়া অনেক বেশি, সো কস্টিং অনেক বেশি। আমরা অনেক জিনিস চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের অফলাইন ব্রাঞ্চ আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চটাই রাখছি শনি রাখড়ায়, মানে যাত্রাবাড়ি শনি রাখড়া। ঠিক আছে, যাত্রাবাড়ি শনি রাখড়ায় নামবেন, একেবারে ধনিয়া কলেজ যে আছে, ধনিয়া কলেজ যেখানে আপনারা জব পরীক্ষা দেন, ধনিয়া কলেজের পাশের বিল্ডিংটাই আমাদের, একদম ধনিয়া কলেজের পাশের বিল্ডিং। ধনিয়া কলেজে অনেকে চাকরি পরীক্ষা দিতে আসেন। ও আরেকটা ব্যাপার, যদি আপনি পরীক্ষা দিতে আসেন, আপনার আসবাবপত্র বা হচ্ছে মোবাইল টোবাইল এগুলো যদি রাখতে হয়, তাহলে আমাদের ব্রাঞ্চে আপনারা রাখতে পারবেন। অফিসে আসবেন, রাখতে পারবেন, চাপানিও খাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যারা দেখা করতে আসবেন, আলহামদুলিল্লাহ আমরা জব মেডিসিন সবসময় আপনাদের সাথে আন্তরিক, আমরা ভালোবাসা নিয়েই সারা জীবন বেঁচে থাকতে চাই। আমার কথা হচ্ছে, আপনার সাথে গাফলতি করে আমি এই জগতে টিকতে পারবো না, কিন্তু আপনার প্রতি যদি আমার ডেডিকেশনের লেভেলটা 100% হয়, ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি যে আমার ডেডিকেশনের লেভেল যদি 100% হয়, এই ডেডিকেশনের ফলাফল সৃষ্টিকর্তা আমাকে দিবেন। এই জন্য জব মেডিসিন কখনো ডেডিকেশনে গাফলতি করে না।
জব মেডিসিন সবসময় জবের মেডিসিন খাওয়াই দেয়। স্যার আপনি কিছু কইবেন নি? প্রাইমারি রয়েছে আচ্ছা একটু স্যার এখানে না, শেষ একটু করুন, স্যার শেষ। একটু দেখি ক্লাসটা। আচ্ছা আচ্ছা এবার আমাকে বলেন এইটা কি বুঝতে পারছেন? মাত্রা পরীক্ষা যদি আসে বাংলা ভাষায় পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে কয়টি, বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ আছে কয়টি, এখান থেকে প্রশ্ন আসলে পারবেন? বুঝতে পারছেন তো? বলেন তো বুঝেছেন কিনা? হ্যাঁ স্যার রিনা মন্ডল লিখছে স্যার আমি ওখানে পরীক্ষা দিতে গেছি। শোনেন এখন থেকে শুধু পরীক্ষা দিতে আসবেন না, এই যাত্রাবাড়ি অঞ্চলে আসলে এখানে আসতে পারবেন, আপনি এখানে রেস্ট নিতে পারবেন ইনশাল্লাহ সবাই, কারণ আমাদের বড় ফলো নিয়েছি। আপনারা এখানে মানে চা পানি খাইয়ে যাবেন আর টি শার্টও পাবেন, নো সমস্যা। কমেন্টে বলেন। ঠিক আছে কি লিখছে দেখি। স্যার আমি নীলক্ষেত আমি নামি দামি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম বিসিএস এর জন্য। আমাদের মুসলিম উম্মা নেটওয়ার্ক একটা কথা বলছেন। স্যার আমি নীলক্ষেত নামি দামি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম বিসিএস এর জন্য, কিন্তু আপনাদের মতো এইভাবে কেউ পড়ায় না। স্যার অনেক অনেক শুকরিয়া, আপনাদের এমন একটা প্রতিষ্ঠান আল্লাহ আমাকে পাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শোনেন আপনারা বললে তো ধনিয়া কলেজের পাশে আসবেন দ্বিতীয় তলায়, ইনশাল্লাহ আমাদের সরাসরি পাবেন, সরাসরি শোনেন, ক্লাস করতে এখানে পারবেন, আসলে কোনো ইনশাআল্লাহ। এরকম না যে আমাদের হচ্ছে একজন উদ্যোক্তা আর আমরা হচ্ছে তাদের হ্যাঁ। আন্ডারে কাজ করি, এমন না। আমরাই টিচার, আমরাই পরিচালক, আমরাই উদ্যোক্তা, আমরাই সব। মানে একটা ব্যাপার আছে না যে নিজেই টিচার, যে দেখেন যেহেতু আমরা নিজেরা টিচার, আমাদের নিজেরই প্রতিষ্ঠান, তো আমরা কি করব, আমাদের প্রতিষ্ঠান টিকে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব যে আমাদের রেপুটেশনে যাতে কেউ বিন্দু পরিমাণ কথা বলতে পারে না পারে। রেপুটেশন নিয়ে এক কথায় মানে আমাদের যত পরিশ্রম হোক না কেন আমরা পরিশ্রম করি। বিশ্বাস করেন রাত 12টা না 1টা না 2টা না 3টা না 4টা পর্যন্ত আমরা টানা ম্যারাথন কাজ করে যাচ্ছি। কেন কাজ করতেছি জানেন? শুধুমাত্র আপনাদের জন্য। আমার কথা হচ্ছে আপনাদেরকে আমরা এমন কিছু দিব যেটা নিয়ে আপনাদের মধ্যে কোনো যাতে সন্দেহান না থাকে। আমরা অলওয়েজ আপনাদের জন্য নিবেদিত প্রাণ থাকবো, আসি, চলবে। আমাদের মিশন আপনাদের জন্যই। আমি কি কথা বুঝাইতে পারছি? সো ধ্যান জ্ঞান মন সবকিছু আমরা আপনাদের জন্যই বরাদ্দ রাখছি ইনশাআল্লাহ। আর যারা অফলাইনে আসতে চান অবশ্যই 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 ধনিয়া কলেজের পাশে চলে আসবেন। এসে ফখরুল আমাদের ইসলাম সাথে কি দেখা লিখছে? করবেন। যাত্রাবাড়ি আসলে অবশ্যই যাত্রা বিরতি করবো। সুন্দর কথা। যাত্রাবাড়ি আমরা আসলে- ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, ঢাকা ইউনিভার্সিটি আজকে মার্কেটিং করেছি ইনশাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের অনেক সারা। ঢাকা ইউনিভার্সিটি আমরা লাইব্রেরির সামনে যাওয়ার পর স্টুডেন্ট সবাই চিনে আমাদের। এই দেখেন নাসির স্যার আসছে, মমিন স্যার আসছে, সাইদুল স্যার আসছে, আর সত্যি অন্যরকম। কথা বলতে আমরা এত কম সময়ে এত বেশি সারা ফেলবো আমরা চিন্তা করি নাই। এটা সবই আপনাদের ভালোবাসা আর আমাদের ডেডিকেশন। আমরা শুধু আমাদের সাইদুল স্যার কি বলেন, আমরা শুধুমাত্র আমাদের ডেডিকেশনটা দিয়েছি, আর বিনিময়ে Private new কিন্তু batch start হয়েছে। ভালোবাসাটা কিন্তু আমরাই পাচ্ছি। ঠিক আছে, যাই হোক সাইদুল স্যার এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। না না স্যার আমি কি বলি বলেন? সবসময় আপনারাই বলেন। না না না, স্যার না। বলেন। এসব Wow! সাইদুল স্যারের সাইদুল স্যার একটু বলেন কথাটা। ওমা গোমা না যদি আচ্ছা এখনো পর্যন্ত আল্লাহর মধ্যে আল্লাহ শুকরিয়া যে অ্যারাউন্ড 900 কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছেন এবং হয়তো কালকে 1000 ফিল আপ হয়ে যাবে। তো এখনো যারা ভর্তি আসলে কথা কি শোনেন, আমি কল্পনাও করতে পারি না যে প্রাইমারি একটা ব্যাচ চালু করলাম এক সপ্তাহ, আমরা ক্লাস নিছি কয়টা? 3টা ক্লাস হয়েছে। মাত্র বাংলা ক্লাস নিছে 2টা, আর মামুন স্যার কয়টা ক্লাস নিছে? একটা। ম্যাথ ক্লাস একটা হয়েছে মাত্র, ইংরেজি একটা হয়েছে। ইংরেজি একটা। খেয়াল করেন এই নতুন দশম ব্যাচে বাংলা ক্লাস হয়েছে মাত্র 2টা, আর ইংরেজি একটা ক্লাস হয়েছে, আর ম্যাথ একটা ক্লাস হয়েছে। দেখেন তার ভিতরে ইনশাল্লাহ আমাদের 900 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 900 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এটা অনেক শুকরিয়া আপনাদের। আসলে কথা যে আপনাদের যে সার্ভিসটা দিতে পারতে, আজকেও কিন্তু আমি নতুন ব্যাচে ক্লাস নিয়েছি, আর রেকর্ডেড ক্লাসটা আছে, ক্লাসটা করতে পারবেন। যারা এখন এই ব্যাচটায় ভর্তি হননি তারা আজকে আমাদের যারা- ইনশাল্লাহ আগামীকাল ক্লাস আছে, প্রতিদিন ক্লাস চলবে, প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ। যদি ক্লাস খারাপ হয়, কোনো ভালো না লাগে, আপনার টাকা টাকা ফেরত। হ্যাঁ, আমি নাসির স্যার কথা দিলাম, এগারো কিসের টাকা জন্য ফেরত। আছিস স্যার? এটা জব টাকা ফেরত। মেডিসিনের, এই জব মেডিসিনের এটা পিওর ডায়ালগ মিয়া। জব মেডিসিন একমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে স্টুডেন্টদেরকে একটা ভরসা দিয়ে থাকে। আপনি 10 থেকে 15টা ক্লাস করার পর কখনো যদি বলেন নাসির স্যার, সাইদুল স্যার, মামিনুল স্যার বা জব মেডিসিনের এই কোর্সটা আমার জন্য পারফেক্ট না, আমার টাকাটা ব্যাক দেন, এই জব মেডিসিন আপনার টাকা ব্যাক দিতে বাধ্য। যদি মনে করেন আপনার ক্ষতি হয়েছে, সাথে আমরা 200 টাকা বোনাস আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। আজকে ঠিক ইংরেজি আছে? ক্লাস কেমন হয়েছে? আমরা এরকম- গতকালকে ম্যাথ ক্লাস কেমন হয়েছে একটু জানা, যারা ক্লাস করেছে আচ্ছা, তারা আমাদের একটু জানান। ক্লাসের ডিউরেশন বেড়ে যাবে 10তম ব্যাচে। আমি ম্যাথ ক্লাস আমার ফোনে চার্জ ছিল না দেখে একটু কম সময় নিয়েছি। আমাদের ক্লাস ডিউরেশন অ্যারাউন্ড 1 ঘন্টা 30 মিনিট হবে, কারণ আপনাদের পরীক্ষা সন্নিকটে তো, যার কারণে দেখেন আমরা কিন্তু লক্ষ্যকে
মিশনে সামনে রেখে, মানে লক্ষ্য যেখানে আপনার মনে করেন খুব স্বর্ণিকরে পরীক্ষা, কতদিন পরে পরীক্ষা, এটা সামনে রেখে আমরা ক্লাস নিব, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই যে ভাইয়া কোর্সটা শেষ হবে কিনা। আরে ভাই, পরীক্ষার আগে কোর্স শেষ করে দেওয়ার দায়িত্ব জব মেডিসিনের, না পারলে সেটা মানে দায়ভার কে নিবে? জব মেডিসিনে নিবে, এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আর প্রত্যেকটা ক্লাসের পরে মানে টপিক শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষা, টপিক শেষ হবে তারপরের দিন পরীক্ষা, টপিক শেষ হবে তারপরের দিন। আজকে যে ক্লাস করলেন, আগামীকালকে এই টপিকটা আপনি আরেকটু ভালো করে নিজেকে অ্যানালাইজ করবেন, তারপরের দিন পরীক্ষা দিয়ে আরো নিজেকে যাচাই করবেন। এটা হচ্ছে আমাদের কোর্সের আরেকটা সবচেয়ে বেস্ট দিক। পরীক্ষা আমারও কিছু স্যার ইংলিশ ক্লাস অনেক ভালো হয়েছে, কমেন্ট করে জানাইছেন কিন্তু আমাদের তাবাসসুম তোয়া তো সবসময় জানায় জানাইছে কিন্তু যে ক্লাস কিন্তু অনেক খারাপ হয়েছে। ভালো হয়েছে। এখন আপনি একটা ফ্রি ক্লাস নেন, আচ্ছা। কবে নেবেন ঘোষণা দিয়ে আমাদের দিন। এই কোর্সে আমরা অনেকবার বলেছি, আপনারা যেটা পাবেন যে আল্লাহর রহমতে আমাদের হচ্ছে আমরা এখন আসলে একটা পরিপূর্ণ, আপনারা অনেকেই নিজেরাই কমেন্ট করেছেন যে জব মেডিসিন এখন পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আল্লাহর রহমতে আমরা দুইজন অপারেটরও রেখেছি, দুইজন অপারেটর, ওদের কাজই হচ্ছে আপনাদের শীট বাড়ানো, হাইলাইট বাড়ানো, বিসিএস এর প্রাইমারি এবং হচ্ছে পরীক্ষার আয়োজন করা। এইগুলো আল্লাহর রহমতে আমরা এখন একটা গোছানো ফরম্যাটে সবকিছু এখন গোছানো। আল্লাহর রহমতে এখন আগের থেকে আরো বেশি সার্ভিস পাবেন এবং আগের থেকে আরো বেশি বেটার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের এখানটাতে কিন্তু প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ, আমাদের প্রাইমারি 10ম যে ব্যাচ, এবং এটা হচ্ছে সকল বিভাগের জন্য, ঢাকা, চট্টগ্রাম সহ রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী সহ সারা বাংলাদেশের সকল বিভাগের স্টুডেন্টরা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন। আমার মনে হয় কি বলে জব মেডিসিনের পক্ষ থেকে এটা সর্বশেষ মেডিসিন বলা যেতে পারে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য। তারপরে প্রতিদিনের পরীক্ষা যে প্রথম হবে, আমরা আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। ইভেন হচ্ছে প্রত্যেক সপ্তাহে 80 নম্বরের প্রাইমারি পরীক্ষার কমন উপযোগী মডেল টেস্ট নেওয়া হবে। ইভেন হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে, এটা আমরা বললামই। প্রতিটি ক্লাস আজীবন রেকর্ড থাকবে। এই কোর্সের সবচেয়ে মজার একটা দিক হচ্ছে প্রতিটা কোর্স আজীবন রেকর্ড থাকবে। তার মানে প্রতিটা ক্লাস, ইভেন কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনি চাইলে এই বছরে এই কোর্সটা দিয়ে সামনের বছর প্রাইমারি পরীক্ষা দিতে পারবেন ক্লাস করে করে, ঠিক আছে? ক্লাস টেনশন নাই। আপনি যদি কোনো কারণে লাইভ ক্লাস করতে নাও পারেন, পরে আপনার যে কোনো সময় মতো, কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে জব করেন বা হচ্ছে টিউশনি করেন, তো আপনি আপনার সময় মতো সকাল, বিকাল, দুপুর, রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে এই কোর্সের সবচেয়ে ভালো একটা দিক। কোনো কারণে ক্লাস ভালো না লাগলে জব মেডিসিনের সবাই অনেক বেশি আন্তরিক, আপনাকে কোর্স ফেরত দিয়ে দিবে, মানে কোর্স ফ্রি আর কি। আচ্ছা, এছাড়াও আমরা আপনাদের ল্যাকিং গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, থাকবে সরাসরি আমাদের সাথে কথা বলার সুযোগ। এই কোর্সের আরো একটা আকর্ষণীয় দিক হচ্ছে প্রাইমারির সর্বশেষ প্রস্তুতির জন্য যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তাদের সবাইকে আমাদের কোর্সের মূল্য 2040 টাকা, কিন্তু আমরা এখন আমাদের ভাই বোনদের অনুরোধে 1220 টাকায় রেখে দিয়েছি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে টিউশনি করে, ফোন দেই স্যার টিউশনি করে, ওকে ভালো কথা, টিউশনি করাই, বেকার, এটা সেটা। তো এই ঝামেলার জন্য আমরা সবার জন্য মাত্র 1220 টাকা এখনো কার্যকর রেখেছি, এবং এই 1220 টাকার মধ্যেই প্রাইমারির বাংলা, ইংরেজি, জিকে ও ম্যাথের পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবেন। যে সাজেশনটা অনেকে হাইলাইটস মানে বোঝেন না, সাজেশন আসলে মূলত সাজেশন, এই সাজেশনটার নামই আমরা দিয়েছি হাইলাইটস, যাতে করে আপনি সর্বশেষ মুহূর্তে এটা পড়ে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ 70+ কমন পেতে পারেন। এই হচ্ছে ফ্যাক্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এটা আমরা কুরিয়ার করে বাসায় পৌঁছায় দিব, এটা আপনার এটার জন্য এক্সট্রা কস্ট দিতে হবে না। হ্যাঁ, এই 1220 টাকার মধ্যে আমরা এই হাইলাইটসটা, যেটার দাম আমরা 300 থেকে 350 টাকা ধরেছি, এটা আপনি বাসায় পেয়ে যাবেন, আর টাকা দিতে হবে না, 1220 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যামেজিং কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রাইমারি স্পেশাল ব্যাচ 10 কোর্সের মোট কোর্স ফি মূলত 2040 টাকা। তবে শত শত শিক্ষার্থীদের অনুরোধে আমরা এখনো মাত্র 1220 টাকায় ভর্তির সুযোগ দিচ্ছি। ভর্তি হতে নিচের নাম্বারে টাকা সেন্ড মানি করে জব মেডিসিন পেজে, মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন। এইটা হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ব্যাপারে বিকাশ, নগদ, রকেট সব আছে, এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এটাতেও আছে, এটাতেও আছে। সো আপনি টাকা সেন্ড মানি করার পর জাস্ট এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আরো মজার ব্যাপার হচ্ছে কেউ যদি বন্ধু বান্ধব একা ভর্তি না হয়, আপনি আপনার বন্ধুকে বললেন বা বান্ধবীকে বললেন, বন্ধু বা বান্ধব 3 জন মিলে একসাথে ভর্তি হলেন, সেক্ষেত্রে মাত্র 1020 টাকা করে 3060 টাকা সেন্ড মানি করলে ভর্তি হয়ে যেতে পারবেন। ইভেন কেউ যদি 5 জন একসাথে ভর্তি হন, সেক্ষেত্রে মাত্র 920 টাকা করে 4520 টাকায় প্রাইমারির ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, এবং এর মধ্যেই শিট পেয়ে যাবেন। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ টাকা পাঠানোর সময় অনেকেই ফোন কল দিয়ে জিজ্ঞেস করেন তার কোন নাম্বারে টাকা পাঠাবো। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এই নাম্বারগুলোতে 01939964623, আর একটা হচ্ছে 01601265758। এটা হচ্ছে সাইদুল স্যারের নাম্বার। সো এটা হচ্ছে আপনারা এই নাম্বারগুলোতে সেন্ড মানি করে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং আপনারা উপভোগ করবেন আপনাদের জীবনের সেরা একটা কোর্স ইনশাআল্লাহ।
আমি একটা ব্যাপার অনেক সময় বা বেশিরভাগ সময় আবেগের সাথে বলি যে আমি যদি পারতাম আপনাদেরকে জোর করে দইরা বাইন্দা এই কোর্সের মধ্যে ভর্তি করাই দিতাম। কেন ভাই? মানে মাত্র 1000 টাকা অথবা 1200 টাকায় 90টা লাইভ ক্লাস হবে এখানে। কয়টা? 90টা লাইভ ক্লাস হবে ভাই, 90টা লাইভ ক্লাস হবে। এক একটা ক্লাসের দাম কত আপনারা হয়তো যারা অফলাইনে ক্লাস করে জানেন যে এক একটা টিচারের কি পরিমাণ পেমেন্ট দিতে হয়। তো এরকম 90টা লাইভ ক্লাস হবে এবং 350 টাকা মূল্যের আপনি একটা সাজেশন পেয়ে যাবেন। থাকে কি আর কোর্সের দাম হয়তো 500-600 টাকা পড়তেছে। এই জন্য ভাই বোন আমার যারা সত্যিকার অর্থেই চান যে ভাই আমার প্রাইমারি হোক অথবা ভালো একটা চাকরি হোক, চাইলে শূন্য থেকে এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করা যায় আপনারা জীবনের সেরা কিছু পাবেন, কারণ আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছেন, পেড ক্লাস দেখেছেন, আমাদের ব্যাপারে আপনারা জেনেছেন, শুনেছেন, এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য প্রিয় ভাই বোন আমার সত্যিকার অর্থে যাদের প্রাইমারি চাকরিটা দরকার তারা অবশ্যই ভর্তি হয়ে যান। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার? ওকে, থাকেন তাহলে। সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।